বিসমিল্লাহ সালাম। আমরা আজকে চেহেল হাদিসের একটা ক্লাস, 18তম ক্লাস, সেইটার অংশ হিসেবে 3 দিনের একটা সেশন শুরু করতে যাচ্ছি। কেন আমাদের চেহেল হাদিস থেকে একটু বাইরের টপিকে আসতে হলো এই কথাটা একটু বলে নেই। যারা নতুন জয়েন করতেছেন বা এই টাইটেল দেখে তারা একটু ধৈর্য ধারণ করেন, আমাদের রেগুলার ক্লাসের স্টুডেন্টদের জন্য 2-1 মিনিট কথা আছে। সেটা হলো যে মাওলা আলী আলাইহিস সালামের যে শাহাদাত বার্ষিকী 19 রমজান, তো আমাদের আজকে 19 রমজান শুরু হইল। 19 রোজাতে মাওলা আলী আলাইহিস সালামকে আঘাত করা হয় এবং তারপরে 21 রমজানে উনি শাহাদাত বরণ করেন। এই 3 দিন আমরা বিগত বছরে মাওলা আলী আলাইহিস সালামের উপরে কিছু আলোচনা রাখছিলাম সেশন, যে ইনসানে কামেল কি বিষয়, পারফেক্ট হিউম্যান বিইং কি, তার গুণ বৈশিষ্ট্য কি, হজরত আলীর ব্যাপারে কিছু আলোচনা ইত্যাদি। এই বছর আমরা ওই একই এরিয়া থেকে, একই ডোমেইন থেকে কিছু বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে থিওরিটিক্যাল ফাউন্ডেশন অফ দ্য অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। ফেসবুকে সম্ভবত আমরা এটা টাইটেল একটু ডিফারেন্ট দিয়েছি। ফেসবুকে আমরা একটু বাংলায় লেখার চেষ্টা করলাম। সেটা হলো কি লিখলাম, জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের শেকড় অনুসন্ধান তত্ত্বে, কুরআনে এবং বাস্তবে। মোটামুটি টাইটেল থেকে আপনাদের বুঝতে পারার কথা যে আমরা রেজিস্ট্যান্স মুভমেন্ট, অর্থাৎ ইরানের আইআরজিসি, তারপরে ফিলিস্তিনের হামাস, তারপরে লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে আনসারুল্লাহ হুসি, ইরাকে হাসদা শাবি এবং এরকম আর যা যা রেজিস্ট্যান্স ফোর্স বলে যা আমাদের কাছে মিডিয়া পরিচিত করে, এদের সম্পর্কে আমরা কিছু দেখব। এদের এই মুভমেন্টের তাত্ত্বিক ভিত্তিটা কোথায়, শেকড় অনুসন্ধান করব। এটা আবার আমাদের আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট বলা যায়, বর্তমানে ফিলিস্তিনের যে পরিস্থিতি, নতুন করে যেই জুলুম আবার তীব্র মাত্রায় শুরু হলো, একদিনে শত শত মানুষকে তারা মেরে ফেললো এবং সেটা সম্ভবত তারা কন্টিনিউ করতে থাকবে। এই প্রেক্ষাপটের সাথে আমাদের এটা খুব রিলেটেবল হবে, প্রাসঙ্গিক হয়ে উঠবে। তবে এটা 3 দিন ব্যাপী একটা সেশন। আপনাদেরকে ধৈর্য ধরে, যারা জ্ঞানের ছাত্র তাদেরকে সত্যিই ধৈর্য ধারণ করে এই 3 দিনের 3 ঘন্টায় ইন্টেন্স ডিসকাশন শুনতে প্রস্তুত থাকতে হবে। অতএব আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি এবং মনোযোগের সাথে আপনারা এখন কিছু তাত্ত্বিক আলোচনা শোনার জন্য প্রস্তুত হন। এই আলোচনাতে আমরা যে বিষয়গুলো কভার করব সেটা হচ্ছে ফেসবুকে যা কিছু আপনাদের পপুলার কনসার্ন বলে নিয়ে আসা হয় সেগুলো এবং এর বাইরেরও কিছু বিষয়। যেসব পপুলার কনসার্ন ফেসবুক আপনাদেরকে এখন প্রোভাইড করে তার মধ্যে আছে গণতন্ত্র বনাম খেলাফত, এই বিষয়টা আমাদের আলোচনায় চলে আসবে। তারপরে আর ব্যক্তি স্বাধীনতা, নারী স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা বনাম ইসলাম, বনাম সামাজিক মূল্যবোধ, সংস্কৃতি, ঐতিহ্য, এরকম যেই ডিবেট ডিসকাশনগুলো ফেসবুকে চলে আসে, এই বিষয়গুলো আমাদের চলে আসবে। এর পাশাপাশি যেটা ইমাম মাহদী আলাইহিস সালাম প্রসঙ্গ, যেটা প্রত্যেক বছরেই কোনো না কোনো সময় কম বেশি এই জিনিসগুলো ফেসবুক আপনাদের কনসার্নে নিয়ে আসে, সেটা চলে আসবে। শিয়া সুন্নি বিষয়গুলো পশ্চিমাদের কল্যাণে আমরা সারা বছরে বিভিন্ন সময় এগুলো আমাদের কনসার্নে উপস্থিত হয়, মিডিয়ার কল্যাণে বা অকল্যাণে, সেই প্রসঙ্গগুলো এখানে চলে আসবে। ইরানের ইসলামী বিপ্লব, তারা কি ক্ষমতালোভী নাকি তারা অ্যাকচুয়ালি ইসলামের খেদমত করে বা করতে চায়, what was their intention and what is their intention now, what is the situation there, what is the domestic situation there, এই সমস্ত কিছু কনসার্ন এখানে প্রাসঙ্গিকভাবে চলে আসবে। ইমাম খোমেনির কথা আসবে, বেলায়েতে ফকিহ কনসেপ্ট আসবে এবং যে রেজিস্ট্যান্স ফোর্স ইরানের ইসলামী বিপ্লবে 45 বছরের মাথায় আজকে আমরা এত বিস্তৃত রেজিস্ট্যান্স ফোর্স দেখতে পাচ্ছি, এইটার শেকড়টা কত গভীরে, কতখানি গভীরে বা কত হালকা, এটা আমরা দেখব এবং এটার ফিউচারের সম্ভাবনা কতখানি সেটাও আমরা দেখব। যদি আমরা অতীত দেখতে পাই, শেকড় দেখতে পাই, যদি গভীর শেকড় দেখতে পাই, তাহলে ওই বৃক্ষের উপরে আমরা ভরসা করতে পারবো, আশা রাখতে পারবো। মোটামুটি এই হচ্ছে আমাদের আজকে, আগামীকাল এবং পরশু 3 দিনের যে এরিয়াগুলো আমরা কভার করব। আইডিয়ালি আমরা যখন ক্লাস নেই, প্রত্যেক মাসে একদিন আমাদের যে অফলাইন প্রোগ্রাম হয়, সেখানে আমরা এর একটা টপিকের উপর 2 ঘন্টা ক্লাস নেই। সো আমাদের মিনিমাম 11টা টপিক আছে আমাদের 11 মাসের 11 দিনের ক্লাস।
সেটা আপনাদেরকে 3 ঘন্টায় আমি দেওয়ার চেষ্টা করব। কেউ না বুঝলে আমরা পরবর্তীতে সেগুলোতে এক্সপ্যান্ড করতে পারবো, অসুবিধা নাই। আমরা কোথা থেকে শুরু করব? যেহেতু এটা জ্ঞানের ছাত্রদের ক্লাস, অতএব এখানে কোনো ফেসবুক স্টাইলে বা ইউটিউব স্টাইলে খুব স্ট্রাইকিং চমকপ্রদ একটা শব্দ দিয়ে কথা শুরু করে তারপর থিওরিতে চলে যাওয়া, ওই প্যাটার্ন আমরা ফলো করব না। আমরা রিয়েলি জ্ঞানের ছাত্রদের প্যাটার্ন ফলো করব, সেটা হচ্ছে স্টার্টিং উইথ দ্য ভেরি বেসিক্স। যে বেসিক আমরা চেহেল হাদিস ক্লাসে আজকে 18 দিন ধরে 17 দিন ধরে করে আসতেছি, সেই বেসিকটা হইল 17টা ক্লাস হয়েছে না, আজকে 18তম ক্লাস। হ্যাঁ, তো সেই বেসিকটা কি? সেই বেসিকটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান বিইং, স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান বিইং, অ্যানথ্রোপোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান বিইং। মানুষ কী জিনিস, মানুষের আন্ডারস্ট্যান্ডিং। মানুষ হলো দ্বান্দ্বিক সত্তা, তার ভিতরে ভালো মন্দের দ্বন্দ্ব বিরাজ করে। এটা সবাই আমরা জানি বুঝি, কিন্তু আমরা আজকে 4 বছর ধরে এই বিষয়টার উপর যত এক্সপ্যান্ড করতেছি চেহেল হাদিসের এই 40 দিনের এক একটা বাৎসরিক সেশনে, তাতে এই বিষয়টা আমাদের কাছে অনেক রিয়েল হয়ে উঠতেছে, অনেক প্রাসঙ্গিক দৈনন্দিন জীবনে এবং সামাজিক এবং বৈশ্বিক জীবনে প্রাসঙ্গিক হয়ে উঠতেছে। আমি ওই পয়েন্টে আপনাদের যে প্রিভিয়াস আন্ডারস্ট্যান্ডিং বিগত বছরগুলোতে প্রোভাইড করা হয়েছে এবং আপনারা ডেভেলপ করেছেন, ওই আন্ডারস্ট্যান্ডিংগুলোর সাথে কানেক্ট করে আমি আজকের আলোচনার প্রথম টপিকটা শুরু করব। সেটা হলো টপিক ইন্ডিভিজুয়াল ভার্সাস সোসাইটি, অর্থাৎ আমরা সমাজ নাকি ব্যক্তি, এই যে একটা আর্গুমেন্ট, একটা কমন এবং পপুলার আর্গুমেন্ট দেখা যায়, স্পেশালি এই আর্গুমেন্টগুলোকে প্রসিড করে সমাজে এগিয়ে নিয়ে যায় হলো ইয়াং জেনারেশন, তার মধ্যে একটু পড়াশোনা করা ইত্যাদি ইত্যাদি, এরকম তাদের মাধ্যম দিয়ে, তাদের হাত ধরে এই আর্গুমেন্টগুলো এগিয়ে যায় যে সমাজ খারাপ, সমাজ এই, সমাজ সেই, এই ধরনের কথাবার্তা। সমাজ আমার উপর চাপায় দিছে, হ্যাঁ, অতএব আমি হয়ে উঠতে পারতেছি না, আমি আমার থাকতে পারতেছি না, সমাজ আমার উপর এই করে সেই করে। সো সোসাইটিকে ব্যাড হিসেবে ডেপিক্ট করা, খারাপ হিসেবে চিত্রায়িত করা, এইটা খুব কমনভাবে ঘটতেছে, দীর্ঘদিন ধরে ঘটে আসতেছে। বেশ কয়েক বছর আগে 2022-এ, তখন আমরা প্রথম চেহেল হাদিস করি, 40 দিনের প্রোগ্রাম। ওই সময় আমার বাসায় দুজন মেহমান আসছিলেন, তো তারা হচ্ছেন বুদ্ধিস্ট মুসলমান। তো তারা যখন আমার ঘরে দেখলেন যে কাসেম সোলেমানির ছবি টানানো এবং খোমেনির ছবি টানানো, সাইয়েদ আলী খামেনির ছবি টানানো, তো ওই ছবি দেখে, কাসেম সোলেমানের ছবি দেখে বলল যে সে তো হচ্ছে মানে কসাই। ওকে, তোমার দৃষ্টিভঙ্গি কসাই, ঠিক আছে। তারপর তার আর্গুমেন্ট হইল যে সে, বাই দ্য ওয়ে, ওলে আমাদের এখানে রেকর্ড দেওয়া হয়নি কেন? আমাদের রেকর্ডটা আরও আগে স্টার্ট হওয়া উচিত ছিল। তো আচ্ছা দেন। তো সে বলল যে সে ইরানের একজন কমান্ডার, সে ইরানের মধ্যে থাকবে, ইরানের বাইরে তার কাজ কি, ইরাকে তার কাজ কি, সিরিয়াতে তার কাজ কি, অমুক দেশে তার কাজ কি? হ্যাঁ, সে অন্য দেশের উপর জুলুম করতেছে। যে কোনো রাষ্ট্রই জালেম হয়ে ওঠে কেননা, এটা তাদের আর্গুমেন্ট। রাষ্ট্র, অর্গানাইজেশন মাত্র ইন্ডিভিজুয়ালকে ছাঁটাই করে দিতে চায়, যেভাবে একটা মাঠের ঘাসকে ছাঁটাই করে সবাইকে সমান করে দেওয়া হয়, সেভাবে তাদের আর্গুমেন্ট ছিল যে অর্গানাইজেশন মাত্রই হচ্ছে জুলুমের হাতিয়ার। কেননা এটা ইন্ডিভিজুয়ালের, অর্থাৎ স্বতন্ত্র প্রতিটা ব্যক্তির স্বকীয়তাকে কাটছাট করে সবাইকে সমান বানায় দেয়। সবাইকে এরকম করতে হবে, সমাজে এভাবে চলতে হবে, ওভাবে করতে হবে, এই যে বিভিন্ন রেস্ট্রিকশন দেওয়ার ফলে প্রত্যেক ব্যক্তির উপর জুলুম হয়। কারো হয়তো কিছু করতে ভালো লাগে না, ইচ্ছা করে না, তার যোগ্যতা শক্তি কম, তাও তাকে সেটা করতে হয় সমাজের খাতিরে, সমাজের চাপে পড়ে, আদেশ নিষেধ মানতে গিয়ে। এবং কারো হয়তো কোনো ক্ষমতা, পটেনশিয়াল অনেক বেশি, তাকে অনেক নিচু হয়ে থাকতে হয়, অনেক লো লেভেল কাজ করতে হয় বা কাজে বাধ্য করা হয় তাকে। এইভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সে দেখালো এবং বোঝানোর চেষ্টা করলো যে অর্গানাইজেশন ইন এনি ফর্ম ইজ আ টুল অফ রিপ্রেশন। জুলুমের হাতিয়ার হলো যে কোনো ধরনের সংগঠন, যে কোনো রূপে হোক, যে কোনো উদ্দেশ্যের হোক, সেটা যে উদ্দেশ্যে হোক না কেন। এটা হচ্ছে তার দৃষ্টিভঙ্গি। সে কিন্তু আবার নিজেকে স্পিরিচুয়াল হিউম্যান বিইং বলেও দাবি করে, সে নিজেকে আধ্যাত্মিক ব্যক্তি মনে করে, সে ধর্ম পড়ে, নামাজ কালাম পড়ে,
কিন্তু তার পার্সোনাল রিলিজিয়ন, পার্সোনাল গড, সে বুদ্ধিজমে বিশ্বাস করে, আবার সে ইসলামেও সামহাও বিশ্বাস করে এগুলোকে, এবং সে অর্গানাইজেশন বিরোধী। সো ইসলামিক রাষ্ট্র, ইসলামিক আর্মি এগুলো ক্যাটেগরিক্যালি সে ডিনাই করে দেয়, যেহেতু সে ব্যক্তি স্বাতন্ত্র্যে বিশ্বাসী। এবং এই জিনিসটাকে এই ব্যক্তি যেভাবে করে ভাষায় প্রকাশ করেছে স্পষ্টভাবে, যে আমি ব্যক্তি স্বাতন্ত্র্যে বিশ্বাস করি, আমি কোনো অর্গানাইজেশন, আরেকজন মানুষ, একটা দল বা দেশ বা একটা রাষ্ট্রের নেতা আমার উপর একটা কিছু আদেশ করে চাপায় দেবে, এটা আমি পছন্দ করি না। আমি মনে করি প্রত্যেক হিউম্যান বিং স্বাধীন, তারা স্বাধীনভাবে চলবে। এই যে এই কথাগুলো সে ভাষায় ব্যক্ত করতে পেরেছে, এটা তার ভাষাগত যোগ্যতার কারণে। কিন্তু এর মানে এই না যে যারা ভাষায় এগুলো ব্যক্ত করতে পারে না তাদের এই বিষয়ে কোনো অনুভূতি নাই। তাদের মধ্যেও এই একই দ্বন্দ্ব বা চিন্তা অনুভূতি কাজ করে এবং করতে পারে, যে সমাজ কেন আমাকে আদেশ নিষেধ দেবে। সেটা মসজিদের হুজুর হোক, দেশের প্রাইম মিনিস্টার হোক, প্রেসিডেন্ট হোক, এলাকার কেউ হোক, বা বাবা মা হোক, বা যেই হোক, সে কারো আদেশ নিষেধ পছন্দ করে না। সে পরিপূর্ণভাবে স্বাধীন ব্যক্তি হিসেবে চলতে চায়। এই অনুভূতিগুলো আমাদের দেশের, আপনি দেখবেন ইউথের মধ্যে অনেক বেশি পুশ করা হয়, অনেক বেশি পাওয়া যায়, যেটা পশ্চিমা শিক্ষা ব্যবস্থা এবং কমিউনিকেশন এগুলোর মধ্য দিয়ে, মিডিয়া এগুলোর মধ্য দিয়ে ওই চেতনাগুলো, ওই ধরনের অনুভূতিগুলো আমাদের ইউথের মধ্যেও গ্রো করে। এটা যেহেতু খুব বেশি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখানো যায় না, সো আমার এই স্টেটমেন্টগুলো আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে এগুলো এক্সাজারেশন। বাট আমরা যদি এগুলোকে ইন ডিটেল খুলে খুলে দেখাই, যে একটা মুভির 2টা সিন, একটা গানের 4-5টা ডায়লগ, এটা যখন রিপিটেডলি একটা মানুষের ভিতরে কাজ করতে থাকে, তখন সেটা কিভাবে তার ভিতরে নফসের জিহাদে, তার ভিতরে কোন গুণাবলীকে বিকশিত করে এবং কোন গুণাবলীকে ডরম্যান্ট করে দেয়, যার ফলে একটা সময় সে সমাজ বিদ্রোহী হয়ে ওঠে, ধর্মদ্রোহী হয়ে ওঠে, অথবা যে কোনো ধরনের অর্গানাইজেশনের এগেনস্টে চলে যায়, হোক সেটা সে ভাষায় প্রকাশ করতে সক্ষম কিংবা সক্ষম না। আশা করি এই বিষয়টা বুঝাতে পারছি, যে ইন্ডিভিজুয়াল ভার্সাস সোসাইটি বলে একটা আর্গুমেন্ট বা দ্বন্দ্ব সোসাইটিতে প্রেজেন্ট আছে। আমাদের চারিদিকে এই বিতর্কটা উপস্থিত আছে, মৌখিক, শাব্দিক, রেটরিক সম্পন্ন বিতর্ক হিসেবে হোক, অথবা যে এমনকি কথায় প্রকাশ করতে পারেও না, ভাষাগত যোগ্যতা কম, সেই মানুষেরও ভিতরে এই বিষয়গুলো থাকতে পারে, এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন এই বিষয়গুলো উপস্থিত, এবং এটা একদম টিনেজারদের থেকে আমরা পেয়ে থাকি। এখন আমরা এই বিষয়টাকে একটু অ্যাড্রেস করব। কিভাবে? যেই বিষয়টা আপনারা বিগত বছরগুলোতে শিখে আসছেন, দেখে আসতেছেন, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, এই যে স্বাধীনতা বলা হয়, ইন্ডিভিজুয়ালের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এই স্বাধীনতা বিষয়টা আসলে কোনো একক জিনিস না। একটা দৃষ্টিতে দেখলে এটা একক জিনিস না। যখন বলা হয় স্বাধীনতা বা স্ব-অধীনতা, নিজের অধীনতা, নিজের দাসত্ব বা নিজের আনুগত্য, তখন আমরা জিজ্ঞাসা করতে চাই যে এই স্ব-অধীনতা বা স্বাধীনতা তোমার কোন অংশের অধীনতা? তোমার মন্দ অংশের অধীনতা না ভালো অংশের অধীনতা? কেননা তোমার ভিতরে দুটোই বিরাজমান। প্রত্যেকটা মানুষ এটা অনুভব করে। আমরা চেহালা দিশা হয়তো 40 দিন ধরে ওই কথাগুলোকে খুব তত্ত্ব দিয়ে ডিটেলে বলি, আমরা না বললেও সেটা মানুষের মধ্যে বিদ্যমান। অক্সিজেন আবিষ্কারের আগে যে মানুষ দম নিত না, তা তো না। অতএব যখন স্বাধীনতার কথা বলা হয়, it really boils down to the very question of good freedom or bad freedom, freedom to do good or freedom to do bad. আমি ভালো কাজের স্বাধীনতা চাই না মন্দ কাজের স্বাধীনতা চাই, এইটা হইল প্রশ্ন স্বাধীনতা বিষয়ে। আপনারা কি নোট নিচ্ছেন? আপনাদের নোট নেওয়া দরকার। আমি আপনাদেরকে মোটামুটি বলতে পারি যে এই 3 দিনে যেই বিষয়গুলো আলোচনা হবে, আপনারা অনেক বই ঘেটে, অনেক লেকচার শুনে, অনেক মানুষের কাছে গিয়ে এভাবে পাবেন না, এত কম সময়, এত কনসাইজড। সো একটু মনোযোগ দেন এবং বিষয়গুলোকে নোট করার চেষ্টা করেন। আজকে 19 তারিখ 2025, আমাদের কত নম্বর ক্লাস? 18। হ্যাঁ, তাহলে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে স্বাধীনতা। হ্যাঁ, 18 নম্বর ক্লাস। স্বাধীনতাকে আমরা ব্যবচ্ছেদ করলাম স্ব-অধীনতা, এবং ওই
শব্দ থেকে আমাদের একটা স্কোপ তৈরি হলো যে কোনো মানুষের সাথে এই আলাপটা তোলার, যে হোয়াট ইজ ফ্রিডম, হোয়াট ইজ পার্সোনাল ফ্রিডম, হোয়াট ইজ হিউম্যান ফ্রিডম, ফ্রিডম অফ হোয়াট। কারণ আমার ভিতরে তো ভালো মন্দ দুইটারই প্রবৃত্তি আছে। তো ফ্রিডম বলতে আমি আসলে কোন অংশের অধীনতা বোঝাচ্ছি, বা কোন অংশকে মুক্ত করে দেওয়া, বাধামুক্ত করা বোঝাচ্ছি। ভালো অংশকে বাধামুক্ত করা না মন্দ অংশকে বাধামুক্ত করা, 100% বাধামুক্ত করা না পার্শিয়াল বাধামুক্ত করা। তখন আমরা এই আলাপের ভিতরে ঢুকতে পারবো, যে আলাপ থেকে নফসের জিহাদ, দান দিক সত্তার বিষয়টা আপনি একটা মানুষের সামনে তুলে ধরতে পারবেন। তখন আর যারা এই ব্যক্তি স্বাধীনতাকে খুব 2 সেকেন্ডে উচ্চারণ করে মুখ দিয়ে তারপর তাদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ব্রতী হয়, তখন আর তারা অত কুইকলি এটা করতে পারবে না, কারণ উই শ্যাল পুট আ পজ দেয়ার অ্যান্ড এক্সপ্যান্ড অন ইট। ঠিক আছে, এই হলো আমরা স্বাধীনতা আলাপ করলাম। দেন অর্গানাইজেশন ভার্সাস ইন্ডিভিজুয়াল। আসলে কি সকল প্রতিষ্ঠান ব্যক্তির উপর জুলুমের হাতিয়ার? এখন আমরা যখন এই আলাপগুলো করবো, আমাদের তাত্ত্বিক জায়গা থেকে আনবায়াসডভাবে আলাপগুলো করতে হবে এবং দেখতে পারতে হবে। এইভাবে না যে না 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 এটা কীভাবে, ইসলামে তো অর্গানাইজেশন আছে, ইসলামে তো রাষ্ট্র আছে, এইভাবে না, বিষয়টার ভিতরে গিয়ে দেখার। হ্যাঁ, ইসলাম ইজ অল গুড, সো ইসলামে যা আছে অল গুড, আমি বুঝতেছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমি আমার বর্তমান যে নলেজ, সেই নলেজের থেকে ইসলাম যে অল গুড, এটার মধ্যে আমি সিঁড়ি দিয়ে ওই পর্যন্ত যাইতে পারতেছি না। সো ওইটা হয়ে গেছে আমার জাস্ট ডগম্যাটিক বিলিফ। ওই ওটা যেন ডগম্যাটিক বিলিফ হিসেবে না থাকে, আমি রিয়েলি অনুসন্ধান করবো যে সিঁড়ি আছে কিনা, লজিক্যালি অ্যাকসেপ্টেবল স্টেপ বাই স্টেপ প্রসেসে আমি ইসলাম যে অর্গানাইজেশন, যে রাষ্ট্র, বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, মানুষের ব্যক্তির উপরে এবং সমাজের উপরে যে বিধিনিষেধ আরোপ করে, এগুলোর যুক্তিসঙ্গত, গ্রহণযোগ্য, ধাপে ধাপে গ্রহণযোগ্য যেই চেইন বা সিঁড়ি, এটা আমরা দেখতে পাই কিনা, বা অ্যাট আছে কিনা, আদৌ আছে কিনা, এই বিষয়টা আমরা জ্ঞানগত জায়গা থেকে অনুসন্ধান করব, রাদার দেন পুটিং ইট অ্যাজ আ ডগম্যাটিক বিলিভ যে কোরআনের শাসন চাই। তারপরে ওকে, ইউনুসের জায়গায় তুমি বসো, কোরআনের শাসনটা করো, আমি তো কখনো এটা করিনি, আর কেউ করেছে না, তাও তো করিনি, তাহলে তুমি কেন বলতেছো? এমনি বলছি, আবেগে। তো ওই রকম মানে বুদ্ধিহীন মুসলমান না হওয়ার জন্য আর কি। অর্গানাইজেশন ভার্সাস ইন্ডিভিজুয়াল, সোসাইটি, অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়াল ভার্সাস সোসাইটি আর্গুমেন্ট। এখন বলেন সোসাইটি কি? আমরা কোথা থেকে শুরু করব, ইন্ডিভিজুয়াল থেকে না সোসাইটি থেকে? আমরা যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে পারি, যেহেতু এই দুটো বিষয় পরস্পর সাংঘর্ষিক রূপে আবির্ভূত হয়েছে আমাদের বর্তমান আলোচনায়। তাহলে আমরা দেখব যে কোনো একটা নিয়ে আমরা আগে শুরু করে একটা বোঝার চেষ্টা করি, ইন্ডিভিজুয়াল বা স্বতন্ত্র ব্যক্তি, আর সোসাইটি বা সমাজ বা অর্গানাইজেশন, সংগঠন, প্রতিষ্ঠান ইত্যাদি। এখন যখন আমরা এই দুটোর মধ্যে দেখব যে একটা হলো মৌলিক এবং আরেকটা যৌগিক, তখন যৌগিকে আমরা পরে যাব এবং মৌলিকে আগে যাব। একটু তাত্ত্বিক শোনা গেল কথাটাকে আমরা একটু সহজ করে বলি। যেমন H2O হলো যৌগিক, কয়েকটা জিনিস মিলে হয়েছে, আর H বা হাইড্রোজেন মৌলিক। সো আমি আগে মৌলিক একটা জিনিস বুঝি, তারপরে দুইটা জিনিস মিলে যেটা হয়েছে ওটা বোঝাটা আমার জন্য সহজ হবে। 5টা জিনিস মিলে যেটা হয়েছে, প্রত্যেকটাকে আলাদা আলাদা বুঝলে 5টা জিনিসের যে সমন্বিত জিনিস, ওটা বোঝাটা সহজ হবে। এখন সমাজ যেহেতু অনেকগুলো ইন্ডিভিজুয়ালের সমষ্টি, একা কেউ সমাজ হয় না, একা হয় ইন্ডিভিজুয়াল। একাধিক মানুষ মিলে সোসাইটি হয়। দুইজনে কি সোসাইটি হয়? একটা সোসাইটি হতে হলে মিনিমাম কয়জন মেম্বার লাগে? 2 জন, 3 জন, 5 জন, 2000, 5000? হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার? চিন্তা করেন। বাট অ্যাটলিস্ট একজন মানুষ, সে কখনো সোসাইটি হয় না। সোসাইটি হইতে হলে মিনিমাম একের অধিক লাগবে। অতএব আমরা ইন্ডিভিজুয়াল বোঝার চেষ্টা করি, যেহেতু সোসাইটি যৌগিক, ইন্ডিভিজুয়াল হলো এটার সাপেক্ষে মৌলিক, বা সোসাইটিকে তৈরি করে হলো ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমরা 4 বছর ধরে করে আসতেছি। আল্লাহ তৌফিক দিলে, হায়াতে রাখলে, ইমানে রাখলে আমরা আগামী বছরগুলোতেও করব। চেহেলা দিছে মানুষ কী জিনিস, তাই না? স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, সাইকোলজিক্যাল, ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, অ্যানথ্রোপোলজিক্যাল, ভেরি গুড।
ওইটার তাহলে আমাদের খুব বেশি এক্সপ্লেন করার দরকার নেই। ইন্ডিভিজুয়ালের ডেফিনিশন আমরা খুব ক্লিয়ারলি জানি যে ইন্ডিভিজুয়াল এরকম না যে ভালো মানুষ বা খারাপ মানুষ, বরং আমরা মানুষকে এর থেকে উচ্চতর এবং উন্নততর চশমা দিয়ে দেখি। সেটা হচ্ছে মানুষ হলো যুদ্ধের ময়দান বা দান্দিক সত্তা। অতএব সব মানুষের ভিতরে ভালো এবং মন্দের পটেনশিয়াল আছে, সব মানুষের ভিতরে সব ধরনের গুণ থাকে এবং তারপর এই গুণগুলো চর্চায় বিকশিত হয়। আমাদের এটা একটা ডিস্টিংক্ট আলোচনার টপিক। আমি টপিকগুলো লিস্ট আপনাদেরকে দেইনি, কারণ আমাদের এই বিষয়টা নিয়ে অনেক কাজ করার আছে। যখন কাজ হবে ইনশাল্লাহ এটা একটা বই হবে। হিউম্যান ফ্যাকাল্টিজ অ্যান্ড হাউ দে ফ্লারিশ, মানবীয় গুণাবলী কী কী এবং সেটা কিভাবে বিকশিত হয়। এটা মনে হয় না আমার এক্সপ্লেন করার দরকার আছে যে মানুষের ভিতরে সব ধরনের গুণের সম্ভাবনা বিদ্যমান থাকে। তারপর যেটা নার্চার করা হয়, যেটার চর্চা করা হয়, সেটাই তার ভিতর বিকশিত হয়। নেচার ভার্সাস নার্চার আর্গুমেন্টটা মানে মানুষের ক্ষেত্রে খুব বেশি প্রসিড করার দরকার হয় না, কারণ মানুষ যেই নেচার নিয়ে আসে তাকে অনেক মেহনত না করলে সে মানুষ হতে পারে না। কিন্তু পশুর ভিতরে যেই নেচারটা থাকে, জন্মগত ফিতরাত, তাকে যে খুব বেশি ট্রেন আপ করতে হয় তা না। তার ভিতরের প্রবৃত্তি তাকে, একটা বিড়ালের বাচ্চা একটা ইঁদুর দেখলে সে অটোমেটিক থাবা দিয়ে বসে, আর একটা মানুষকে এটা শিখাতে হয় যে এটা ফুড, তুমি এটার দিকে হাত বাড়াও, সে শুধু বসে বসে চিৎকার করে কোলে শুয়ে শুয়ে কান্না করে, আর কিছু সে করে না। যাই লাগে তার শুধু সে কান্না করে, কারণ তার মেকানিজমটা এরকম যে সামবডি উইল টেক কেয়ার অফ মি। কিন্তু পশু মানে জন্মের পর মাটিতে নেমেই তার বেসিক ফাংশনের জন্য সব কিছু তার ওই প্রোগ্রামিংটা দেওয়া থাকে। কিন্তু মানুষের ওইটা না, ক্ষুধা লাগছে কান্না করে, গরম লাগছে কান্না করে, যাই হোক কান্না করে, জাস্ট একটা সিগন্যাল দেব, দ্য রেস্ট উইল বি টেকেন কেয়ার অফ। এই যে তুলনামূলক দুর্বল অবস্থায় মানব সন্তানকে প্রকৃতি বা আল্লাহ তাআলা যেই নিয়মে দিয়ে দিছেন, এটা কেন দিছেন? কারণ মানুষকে মানুষ করে তুলতে হলে তার সকল গুণের চর্চা করতে হবে, নার্চার করতে হবে, টেক কেয়ার করতে হবে। তারপর যেইভাবে তাকে যেই গুণগুলো তার বিকাশ ঘটানোর জন্য পরিবেশ দেওয়া হবে, সেই গুণটা তার ভিতর বিকশিত হবে। এভাবে আমরা চেহেল হাদিসের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। অতএব চর্চায় গুণের বিকাশ ঘটে। আরও একটা বিষয় খেয়াল রাখবেন, এগুলো আপনারা লেখেন, এরকম ইম্পর্টেন্ট কথাগুলো আপনাদের লিখে নিতে হবে। যারা আপনারা অফলাইনে ক্লাস করবেন বা চেহেল হাদিসের পরেও ক্লাস করবেন, তারা এগুলো ইনশাল্লাহ বিস্তারিত পাবেন। তবে আজকের ক্লাসটা খুব সংক্ষেপে আমরা পুরোটা কভার করবো, আজকে কালকে পরশু। এগুলো আপনারা লেখেন, চর্চায় গুণের বিকাশ ঘটে। আবার দেখেন, চর্চার অভাবে বিকশিত গুণও কিন্তু হারিয়ে যায়। অর্থাৎ গুণের বিকাশ ঘটা হলো একটা গ্রাফ আপনার উপরে উঠতেছে, দেন এটাকে এক্স অ্যাক্সিসের প্যারালালে মেইনটেইন করতে হবে। মানে গুণের যে একবার বিকাশ ঘটায় দিলে আমার ভিতরে গুণ হয়ে গেল তা না, ওটাকে জারি রাখতে হয়, কন্টিনিউ রাখতে হয়। সো আপনি রিয়েলি যদি দয়ালু মানুষ হতে চান, দীর্ঘদিন থেকে আপনি চেষ্টা করে করে দয়ালু হইলেন, এরপর আপনার দয়ার চর্চা কনসাসলি, অ্যাক্টিভলি, নিয়মিত করতে হবে। তা নাহলে একসময় আপনার দয়ালু স্বভাবটা আবার আস্তে আস্তে হারিয়ে যাবে। তো মানুষের গুণ কিন্তু এইরকম যে সে শুরু করে একদম জিরো নিয়ে, তার বেসিক প্রোগ্রাম হলো চিৎকার করা, কান্না করা। তারপর যদি মুখে খাদ্য আসে, বডি ওইটা অটোমেটিক প্রসেস করে বর্জ্যে পরিণত করে, এটুকু, এর বাইরে আর তার প্রোগ্রাম নাই। আর বাকি সব কিছু এখন তাকে চর্চায় মানুষ করে তোলা হবে, তা না হলে সে জানোয়ারের থেকেও দুরবস্থায় থাকবে। তারপর তাকে মানুষ করে তোলা হয়। মানুষ কে করে তোলে তাকে? তার বাপ মা, যারাই তাকে যত্ন নেয় তারা। এইভাবে তার গুণগুলো আস্তে আস্তে বিকাশ লাভ হয় এবং এই গুণগুলো আবার রেগুলার মেনটেন করতে হয়। পশু পাখি এরকম না, পশু পাখির মেনটেন বাধ্য হয়ে হয় অটোমেটিক। আর আমাদের বেশ অনেক গুণ আছে যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য জরুরি না, মানে শরীর টিকা রাখার জন্য, কিন্তু মানুষ হয়ে থাকার জন্য এগুলো জরুরি। সো ওই গুণগুলো আমাদের কনসাসলি মেনটেন করতে হয়। যার ভিতর মানবতা নেই, ও তো একটা জানোয়ার। আমরা দেখতেছি সে খায় ঘুমায়,
মানুষের মতো শরীর, কিন্তু লোকে জানোয়ার কখন বলে? কারণ সে মানবীয় গুণাবলীগুলো হয় এক, কখনোই ফ্লারিশ করেনি, বিকাশ ঘটেনি, না হয় দুই, বিকশিত মানবীয় গুণগুলোকে সে ধ্বংস করে ফেলছে। কীভাবে ধ্বংস করছে? চর্চার অভাবে অথবা বিপরীত চর্চার মাধ্যমে। এবং মানুষের মধ্যে এই পটেনশিয়ালও আছে, সে বিপরীত চর্চার মাধ্যমে তার বিকশিত ভালো গুণগুলোকে নষ্ট করতে পারে, আবার বিকশিত মন্দ গুণগুলোকে নষ্ট করে বিপরীত চর্চার মাধ্যমে, ভালো গুণের চর্চার মাধ্যমে সে ভালো মানুষ হতে পারে। সো এইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান বিং, যেটা আমরা 40 দিন ধরে করি খুব সংক্ষেপে। আশা করি এই বিষয়গুলো আপনারা এমনভাবে বুঝতে পেরেছেন যেটা আপনারা শিয়া, সুন্নি, ধার্মিক, অধার্মিক যে কোনো মানুষের কাছে, সেকুলার যে কারো কাছে তুলে ধরতে পারবেন। আমরা কি টপিক কভার করলাম? ইন্ডিভিজুয়াল ভার্সাস সোসাইটি। ইন্ডিভিজুয়াল। এবার আমরা সোসাইটির দিকে যাই। সোসাইটি কেন ফর্ম হয়? যখন একটা মানুষ সোসাইটি দ্বারা ব্যাডলি অ্যাফেক্টেড, এমনভাবে অ্যাফেক্টেড যেটা সে পছন্দ করে না, তখন যদি তাকে বলে সোসাইটি নিয়ে 2 মিনিট কথা বলো, সে সোসাইটির 10টা দোষ বলবে। বাট এটা খুব একটা নট আ ভেরি নিউট্রাল ওয়ে অফ লুকিং অ্যাট থিংস, তাই না? আমরা যদি একটু নিরপেক্ষ দৃষ্টিতে তাকানোর চিন্তা করি, যেটা আমাদের এরকম ইন্ডিভিজুয়াল, আসলে নিরপেক্ষই আবার কী জিনিস, সো আমরা ওটা অত ডিপে যাব না, ওই যে কোনো বিষয় অতি গভীরে গিয়ে আমরা বিগার পিকচার হারাতে চাই না। তো আমরা যদি একটু নিরপেক্ষ জায়গা থেকে দেখার চেষ্টা করি, বিভিন্ন ধরনের ছোটো ছোটো পার্সোনাল বায়াস বাদ দিয়ে রিলেটিভলি ইউনিভার্সাল প্ল্যাটফর্ম থেকে, যেটা আমরা হয়তো নিরপেক্ষ বলে মনে করব এখন, সেরকম প্ল্যাটফর্ম থেকে আমরা যদি দেখার চেষ্টা করি, তাহলে সোসাইটি আমার কি ক্ষতি করছে বা উপকার করছে, ওই আলাপেরও আগে আমরা চিন্তা করব সোসাইটির ইভেন এক্সিস্টেন্সটা কেন, সোসাইটি তৈরি হচ্ছে কেন, মানুষ সোসাইটি তৈরি করে কেন, সোসাইটিকে বদনাম করি আমরা, এই সমাজ বলে আমরা সমাজকে গালমন্দ করে দোষারোপ করি। বাট যদি ইফ ইট ইজ অল ব্যাড, আমরা তাহলে এটাকে ইভেন রাখছি কেন মানব জাতির ভিতরে? যদি সোসাইটি খারাপই হবে না, নিশ্চয়ই এটা অল ব্যাড না, আমরা তো দেখতেই পাচ্ছি, এটা ইটস এ প্যাকেজ অফ গুড অ্যান্ড ব্যাড। এখন দেখেন, সোসাইটি হলো মানুষের তৈরি একটা বিষয়, মানুষের তৈরি বিষয় একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে সোসাইটি 100% ব্যাড না। যদি 100% ক্ষতিকর হতো, মানুষের শরীরে যেমন জীবাণু বা বিভিন্ন রোগ বা এরকম বা একটা টিউমার হয়েছে, এটা 100% ক্ষতিকর, মানুষ সার্জারি করে কেটে ফেলে। সোসাইটি ব্যাপারটা যদি ইন্ডিভিজুয়ালের জন্য এরকম শতভাগ ক্ষতিকর হতো, তাহলে সোসাইটি অর অর্গানাইজেশন ইন এনি অফ ইটস ফর্ম উড সিজ টু এক্সিস্ট, এটার অস্তিত্বই থাকতো না। মানবজাতি যে 5000 বছর আগে মানবজাতি সমাজ বলে কিছু একটা তৈরি করেছিল, কিন্তু এটা ইন্ডিভিজুয়ালের জন্য ক্ষতিকর, সো এটা এখন আর এক্সিস্ট করে না। এখন সব মানুষ একা একা চলে, ইন্ডিভিজুয়াল। আমরা এরকম ইতিহাস পড়তাম হয়তো, কিন্তু সেটা না। আমরা এখনও সোসাইটি কন্টিনিউ করি, মেনটেন করি, তৈরি করি, নতুন নতুন সোসাইটি করতে থাকি। কেন করি? এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো সোসাইটির বৈশিষ্ট্য কি। দেখেন, কেন করি এটার উত্তর খুবই সহজ। আমাদের নিড থেকে আমরা সোসাইটি ফর্ম করি, কারণ সোসাইটি থেকে আমি বিভিন্ন উপকার পাই। সোসাইটি না, আমি অন্য মানুষের থেকে কিছু উপকার পাচ্ছি, আপনার থেকে উপকার পাচ্ছি, আপনি আমার থেকে উপকার পাচ্ছেন, আজকে পাইতেছি, জাস্ট আজকে। মনে করেন আমরা কেউ কাউকে চিনি না, আমরা অনেকগুলো আনরিলেটেড মানুষ একত্রিত হয়েছি, এমন মানুষ যাদের প্রত্যেকের বিভিন্ন নিড আছে, এমন নিড যা তারা নিজেরা একা একা পূরণ করতে সক্ষম না। তখন সেই নিড পূরণ করতে হলে, চাহিদা পূরণ করতে হলে, সে নিজের বাইরে তাকায়। নিজের বাইরে তাকায়, সে দেখে অন্য মানুষের মধ্যে এটা পূরণ করে দেওয়ার সক্ষমতা আছে, বস্তুগত অবস্তুগত। তখন সে তার থেকে হেল্প নেয় এবং সেও আবার আরেকজনকে বিনিময়ে হেল্প করে, তাই না? তখন একটা সোসাইটি তৈরি হয়ে যায়। তাহলে নিড বেসড সোসাইটি ফর্ম হয়ই হলো নিড থেকে। নিড না থাকলে সোসাইটি ফর্ম করতো না, বা ফর্ম হয়তো কিন্তু টিকে থাকতো না। মানুষের চাহিদা এমন যে সেটা অপরের কাছ থেকে পূরণ করতে হয়। আল্লাহ তাআলা এভাবেই আমাদেরকে সৃষ্টি করেছেন, পরস্পর নির্ভরশীল হিসেবে।
সেই নির্ভরশীলতা থাকা সত্ত্বেও আমরা যত অহংকার করি, আর যদি নির্ভরশীলতা না থাকতো তাহলে না জানি কত অহংকারী হয়ে খোদার সাথে মানুষ কন্টেস্ট করে ফেলতো অনেক বেশি। এখনও করে, বাট মাত্রা কম, কারণ পদে পদে তার অন্যের মুখাপেক্ষিতা থাকে। বাট এত মুখাপেক্ষিতা যদি কম হতো, কত যে অহংকারী আমরা হইতে পারতাম। এনিওয়েজ, এটা চেহাল হাদিসের পার্সপেক্টিভে ক্লাস। আজকে আমরা একটু ডিফারেন্ট পার্সপেক্টিভে আলাপ করতেছি। এইভাবে পারস্পরিক নির্ভরশীলতার যেই অস্তিত্ব, এই অস্তিত্ব বা ইন্ডিভিজুয়ালরা মিলে একটা সোসাইটি তৈরি করে এই চাহিদাগুলো পূরণের জন্য। আজকে এই মুহূর্তে আপনি আমরা পারস্পরিক চাহিদা পূরণ করতেছি। দেন ইন্ডিভিজুয়াল ন্যাচারালি বুঝতে পারে যে এটা আমার ক্ষণস্থায়ী চাহিদা না, এটা কালকেও হবে, পরশুও হবে। তখন এই মানুষগুলো বলে, ওকে আসো আমরা একটা চুক্তি করি, লেটস বিকাম ফ্রেন্ডস, লেটস বিকাম আ গ্রুপ, অ্যান অর্গানাইজেশন, একটা পাঠচক্র, একটা রাষ্ট্র, একটা রাজনৈতিক দল, একটা ফুটবল টিম বা সামথিং, এনিথিং, এনি অর্গানাইজেশন, একটা মিলিটারি, একটা শিকার করতে যায় এমন গ্রুপ, এনি ফর্ম অফ অর্গানাইজেশন, এটা করি যেন আমরা কমিটেড হই, কালকেও আমরা পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ করবো, আমরা পরস্পরের এই প্রয়োজন লেনদেন করব। তখন একটা সোসাইটি ফর্ম হয়। তা না হলে সোসাইটি তখন ফর্ম হয় না। তখন কি হয়? ইন্ডিভিজুয়াল এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। ওয়ান্স দ্য এক্সচেঞ্জ ইজ ডান, ইট ইজ ডান। তখন কোনো সোসাইটি আর তৈরি হইতেছে না। বাট সোসাইটি তৈরি হয় যখন এটার একটা অস্তিত্ব হয়, একটা রিপিটেড সাইকেল, ওভার সেভারাল রিপিটেড সাইকেলস এটা এক্সিস্ট করে। দেন আমরা বলতে পারি একটা সোসাইটি ফর্ম হয়েছে। বেশ কয়েকদিন ধরে আমরা একসাথে ক্লাস করতেছি, ইটস আ সোসাইটি, ইটস আ ফর্ম অফ অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান, সংগঠন, সমাজ বা যাই বলেন। এইটা গেল কেন তৈরি হয়। আবার আরেকটা বিষয়, মানুষের যে বৈশিষ্ট্য, সমাজের বৈশিষ্ট্যের ভিতরে সেটা প্রকাশিত হয়। কিভাবে প্রকাশিত হয় সেটা খেয়াল করেন। যেহেতু মানুষ হলো দ্বান্দ্বিক সত্তা, তার ভিতরে সে নিজেই হলো গুড অ্যান্ড ব্যাডের একটা প্যাকেজ। অতএব সে যখন এরকম আরও অনেকগুলো গুড অ্যান্ড ব্যাডের প্যাকেজ সম্পন্ন মানুষকে একত্রিত করে, তারা সবাই মিলে যে আরেকটা অ্যানিমাল তৈরি করে, সোসাইটি, সমাজ দেহ তৈরি করে। ওই সমাজ দেহ আবার ইন ইটস টোটালিটি যে পারফর্ম করে, সেও আবার গুড অ্যান্ড ব্যাডের একটা প্যাকেজ হয়ে যায়। এই গুড অ্যান্ড ব্যাডের প্যাকেজ, সোসাইটি যে ভালো এবং মন্দ একটা প্যাকেজ হয়েছে, এই প্যাকেজ হওয়াটার গোড়া আমার ভিতরে, আপনার ভিতরে। সো সমাজ খারাপ, এর কারণ আমি খারাপ। আমার ভিতরে খারাপ আছে বলে আমি সমাজকে যখন তৈরি করতে যাই, আমি ওর মধ্যে খারাপ দিয়ে ফেলি, ওর রুলসের ভিতরে, বা ওর পার্টিসিপ্যান্ট হিসেবে, ওর অর্গ্যান হিসেবে, সোসাইটির অর্গ্যান হিসেবে। আমার যেমন হাত পা আছে, সোসাইটির অর্গ্যান হিসেবে আমি, আপনি, আমরা আছি। আমরা যখন সোসাইটির অর্গ্যান হিসেবে দায়িত্ব পালন করি, আমরা তো আবার ভালো মন্দের প্যাকেজ, আমার ভিতর মন্দ আছে, সো ওটা সোসাইটির অর্গ্যান হিসেবে যখন আমি পারফর্ম করি, সোসাইটির অর্গ্যানের মধ্যে ভালো মন্দ চলে যায়। অতএব মানুষ যতদিন ভালো মন্দের প্যাকেজ, ততদিন সোসাইটি ভালো মন্দের প্যাকেজ। আমরা কি দেখলাম? নিড বেসড। এখানে জেদ করে লাভ নাই, কারণ মানুষ সোসাইটি তৈরি করছে, দেখতেছে অন্য মানুষ ভালো মন্দের প্যাকেজ, নিজেও ভালো মন্দের প্যাকেজ, তাও অন্যের থেকে উপকার নিচ্ছে, অন্যের মুখাপেক্ষী হচ্ছে, তার সাথে কমিটমেন্টে যাচ্ছে, সোসাইটি তৈরি করতেছে, অর্গানাইজেশন তৈরি করতেছে, দীর্ঘমেয়াদে মানে প্রয়োজনের আদান প্রদান করতেছে। এগুলো জেনে বুঝেই। কেন? কারণ তার নিজের প্রয়োজনে। সো আইডিয়ালিস্টিক সিচুয়েশন, আর কত আইডিয়ালিস্টিক যাবেন? হ্যাঁ, আইডিয়ালিস্টিক সিচুয়েশন হচ্ছে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের যত মন্দ বিষয় আছে, নফসের জিহাদে, দান্দিক সত্তার যে বিপরীত, খোদা বিপরীত যে বিষয়টা, গায়রুল্লাহ, এগুলোকে কেটে ফেলায় দেন সার্জারি করে, তাহলে প্রত্যেকটা মানুষ হয়ে যাবে ফেরেশতার মতো। তারপরে এই ফেরেশতাদের সম্মিলনে আপনি পেয়ে যাবেন একটা ফেরেশতা সমাজ, যে সমাজ কখনো কারো উপর কোনো জুলুম করে না। তো সেই বুদ্ধিস্ট মুসলমানকে আমি তখন বললাম যে দেখেন, যেহেতু ফরমেশন অফ সোসাইটি ইজ ইনএভিটেবল, এটা ঠেকানো যাবে না। একেবারে অচেনা লোকদেরকে নিয়ে একটা দ্বীপের মধ্যে ফেলে রেখে আসেন, কয়দিন পর একটা সমাজ তৈরি করে ফেলবে। কেন করে? নিজেদের নিডের কারণে করে। যতদিন মানুষ, বাই ডেফিনিশন মানুষ আছে, সীমাবদ্ধ প্রাণী, ত্রুটিপূর্ণ প্রাণী, ক্রিয়েটিভ প্রাণী ইত্যাদি ইত্যাদি, ততদিন
সে সোসাইটি ফর্ম করতেই থাকবে। এটা তার ইন্ডিভিজুয়াল জার্নির অংশ। ইনফ্যাক্ট ইন্ডিভিজুয়াল, আমি যে আজকে এত আর্গুমেন্ট করতেছি, কথা বলতেছি, আমি এটা করতেই পারতাম না যদি না কোনো সোসাইটি থাকতো। কেমন সোসাইটি? মিনিমাম ইউনিট ফর্ম অফ সোসাইটি হলো ফ্যামিলি। এই বিষয়গুলো মনে হচ্ছে তো জানি, তাহলে আবার এগুলো কেন আলাপ করতেছি? ইউনিট ফর্ম অফ সোসাইটি হলো ফ্যামিলি। আপনার নোট নিয়েন প্লিজ। ফ্যামিলি, বাবা মা যদি আমাকে কিছু খাবার না দিত, আমাকে কথা না শিখাইতো, আমার চিন্তা ক্ষমতাই ডেভেলপ করতো না, আমি এই মানুষ যা বলা হয় সেটা হইতাম না। বলতো কি অটিস্টিক বা মেন্টাল বা সামথিং, কথা বলতে পারে না, চিন্তা করতে পারে না, এরকম অনেক রোগী আছে না, সেরকম বলা হতো। খালি আমাকে খাবার দেওয়া হয়, বিছানাতে পেশা পায়খানা করে, খায়, কিন্তু শরীরটা বড় মানুষের মতো, এরকম। সো আমি যে আজকে একটা বিতর্ককারী প্রাণীতে পরিণত হতে পারছি, সেটাও একটা ছোট্ট সোসাইটির অবদান আছে। ইনফ্যাক্ট আমি টিকেও থাকতে পারতাম না। জন্মের পর যদি আমাকে জঙ্গলে ফেলে দিত বা রাস্তায় ফেলে দিত, আমি বেঁচেই থাকতে পারতাম না, বস্তুদেহই টিকে থাকতো না। তাহলে ইন্ডিভিজুয়াল হয়ে ওঠে বিকজ অফ সোসাইটি। সোসাইটি ছাড়া ইন্ডিভিজুয়াল হয়ে ওঠা ইম্পসিবল। হ্যাঁ, তারপর সে বলতে পারে, ওকে ডান, আই এম অ্যান ইন্ডিভিজুয়াল নাও, আই এম ডিসকানেক্টেড ফ্রম মাই ফ্যামিলি, আমার ফ্যামিলি আমাকে ইন্ডিভিজুয়াল বানাইছে, বাট এখন নাও আই অ্যাম অ্যান ইন্ডিভিজুয়াল, আমি আমার পরিবার থেকে সেপারেট ইন্ডিভিজুয়াল। সো এখন ফ্যামিলি আমার উপর কেন ইয়ে করবে? আমি 18, আমাকে যে পশ্চিমের একটা আইন করছে 18 হলে আর পরিবারের কোনো কন্ট্রোল থাকে না, যদিও ইসলামী আইন 18-রও কম বাই দ্য ওয়ে। তো পরিবার আর কোনো কন্ট্রোল নাই, আমি এখন 18, আমি যা খুশি করবো, ইত্যাদি ইত্যাদি। এই যে আর্গুমেন্টগুলো করতেছে, সেই আর্গুমেন্ট করে সেই ফ্যামিলি থেকে ডিসকানেক্টেড হতে পারে বটে, বাট অন্য সকল মানুষের থেকে সে ফরএভার ডিসকানেক্টেড হবে এটা সম্ভব না। সো রিয়েলি যারা অ্যানার্কিজমের প্রপোনেন্ট, যে আমরা রাষ্ট্রবিরোধী, আমরা অরাজ, ফেসবুকে অরাজ নামে পেজ দেখবেন, এগুলো ইবলিশরা এগুলো তৈরি করছে। সরি, আমি ইন্টেলেকচুয়াল আলাপের মধ্যে আমার পার্সোনাল ইমোশনের কথা বলে দিলাম। তো এই যে অরাজ বা অ্যানার্কিস্ট যারা এইসব কথাবার্তা বলে, এটা যে প্রপোনেন্ট, রিয়েলি তারা 100% অ্যানার্কি চায় না, 100% ইন্ডিভিজুয়ালিজম তারা চায় না। কারণ 100% ইন্ডিভিজুয়ালিজম মানে হইল দেয়ার উইল বি নো মার্কেট। আমার খাদ্য কেনার জন্য একটা মার্কেট থাকবে না, এভরিথিং তুমি নিজে মাটিতে ফলায় নিয়ে এ করবা। তারপর তোমার হঠাৎ ডিপ্রেস লাগতেছে, ইউ উইল হ্যাভ নো ফ্রেন্ডস, তখন তুমি গলায় ধরে দিবা। তো মানুষের টিকে থাকার জন্য খাবার, পোশাক, বাসস্থান, চলাফেরা যা কিছু আছে, এই বর্তমান আমরা যাকে আধুনিক বলি, সব যুগেই সবাই নিজেদের আধুনিক বলে, তো এই আধুনিক সমাজ এবং 1000 বছর আগের আধুনিক সমাজ, যেই সমাজই হোক, ইলেকট্রিসিটি থাকুক না থাকুক, যন্ত্র থাকুক না থাকুক, প্রত্যেক সমাজেই মানুষ নির্ভরশীল হয়েই গ্রো করে এবং নির্ভরশীল হয়েই তার জীবন কন্টিনিউ করে এবং নির্ভরশীল অবস্থায় তার মৃত্যু ঘটে। এমনকি মৃত্যুর পরে তার মাটিতে তার শরীরটাকে প্রবেশ করানোর জন্যও সে নির্ভরশীল থাকে অন্য মানুষের উপর, যদিও ওইটা অনেকের নিড না। সেকুলারদের, তারা বলে আমার শরীর কুত্তায় খাক অথবা মেডিকেলে দিয়ে দেওয়া হোক। ইন্ডিভিজুয়াল তার এক্সিস্টেন্সের জন্য সোসাইটির উপর ডিপেন্ডেন্ট। অতএব এখানে আমার পছন্দ অপছন্দ, জেদ, এগুলোর রিয়েলি কোনো মানে হয় না। ইন্ডিভিজুয়াল ভার্সাস সোসাইটি আর্গুমেন্ট অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল ভার্সাস সোসাইটি আর্গুমেন্ট না, বরং এই আর্গুমেন্টটার কোর জায়গাটা হলো সোসাইটি ইন্ডিভিজুয়ালের উপর কতখানি হস্তক্ষেপ করবে। কারণ হস্তক্ষেপ করবে এটা আমরা শিওর। সোসাইটি যদি ইন্ডিভিজুয়ালের উপর হস্তক্ষেপ না করে, সোসাইটি নিজেই এক্সিস্ট করবে না এবং ইন্ডিভিজুয়াল এক্সিস্ট করবে না, কারণ সে উপকার পাবে না। অতএব সমাজ মানে ইন্ডিভিজুয়ালের উপরে হস্তক্ষেপ করবেই। সমাজ মানে এই না যে আমি একটা মানুষ আলাদা, এর বাইরে সমাজ কিছু, আমি নিজেই সমাজের অংশ। আমি অন্য 1000টা মানুষের জীবনে হস্তক্ষেপ করি এবং 1000টা মানুষ আমার জীবনে হস্তক্ষেপ করে, আমরা পরস্পরের জীবনে হস্তক্ষেপ করি বলে আমরা সমাজ। বিচ্ছিন্ন মানুষ পেতে হলে কি করবেন? এই বাংলাদেশ থেকে যে কোনো একটা মানুষকে, ওই যে হাসিনা বলছিল টুপ করে নদীতে ফেলে দিতে, ওরকম নিয়ে টুপ করে একটা বিরান ভূমিতে ফেলা দিয়ে আসবেন, একটা দ্বীপের মধ্যে। সে হবে রিয়েলি মানে সমাজ বিচ্ছিন্ন, সমাজের উপর নির্ভরশীলতা মুক্ত, স্বাধীন, নিজ পায়ে দাঁড়ানো একজন ইন্ডিভিজুয়ালিস্টিক হিউম্যান বিইং।
প্রপোনেন্ট অফ ইন্ডিভিজুয়ালিজম, এবং সে মরে যাবে, একদিন 2 দিন বেঁচে থাকতে পারবে এবং সে মরে যাবে, মরে যাক, অসুবিধা নেই। এই পাশে আমরা যারা সোসাইটির অংশ, আমাদের আর্গুমেন্টটা রিয়েলি এটা না যে ইন্ডিভিজুয়াল ভার্সাস সোসাইটি, বরং আর্গুমেন্টটা এখন শিরোনামটা, টপিকটা চেঞ্জ হয়ে যাবে। টপিকটা হবে ইন্ডিভিজুয়াল এর জীবনে সোসাইটি কতটা হস্তক্ষেপ করবে, অথবা যেহেতু সোসাইটি বলতেই মানুষ মনে করে ইন্ডিভিজুয়ালের বাইরের কিছু, এরকম বলা যায় যে এক ইন্ডিভিজুয়ালের জীবনে অন্য ইন্ডিভিজুয়াল কতটা হস্তক্ষেপ করবে, বা ইন্ডিভিজুয়াল মানুষেরা পরস্পরের জীবনে কতখানি হস্তক্ষেপ করবে, কোন মাত্রায়, কোন ক্ষেত্রে কতখানি হস্তক্ষেপ করবে। এইটা হচ্ছে আর্গুমেন্টের টপিক। আর এইটা যখন হবে, একটু আগ পর্যন্ত টপিকটা ছিল খুব বাইনারি, খুব ইজি, যে ওকে আমি ইন্ডিভিজুয়ালিজমের প্রপোনেন্ট, আমি চাই 100% ব্যক্তি স্বাধীনতা। আর একজন না, আমরা সমাজ, রাষ্ট্র যা আইন চাপিয়ে দেবে মানুষকে তা মানতে হবে, নর্থ কোরিয়া হতে হবে, ইরান হইতে হবে, বা এরকম হইতে হবে, যেগুলো পশ্চিম আমাদেরকে ডিপিক্ট করে আমাদের কাছে যেভাবে, এরকম হইতে হবে। এখন আর্গুমেন্টটা আর ওইটা থাকতেছে না, এখন আর্গুমেন্টটা হয়ে যাচ্ছে ইন্টেলেকচুয়াল। কারণ একটু আগেরটা ছিল মারামারি, দলবাজি, টানাটানি, গায়ের জোরে ডগম্যাটিক আলাপ। এখন ইন্টেলেকচুয়াল আলাপ, যে দেখো তোমার অস্তিত্ব অনেকের উপর নির্ভরশীল, লেনদেন করো, মানুষ নির্ভরশীল অস্তিত্ব, আমার অস্তিত্ব অনেকের উপর নির্ভরশীল। সো আসো এই পারস্পরিক নির্ভরশীলতার মধ্যে একটা আইন করি, একটা সীমারেখা তৈরি করি, যেখানে ইন্ডিভিজুয়াল এবং সোসাইটির মাঝখানে একটা কি বলে, একটা সুইট পয়েন্ট থাকবে, যেই পয়েন্টে আসলে আমরা সবাই, হ্যাঁ আমি ব্যক্তিও থাকবো, আবার আমি সমাজের অংশও হব, আমার ব্যক্তি স্বকীয়তা 100% ধ্বংস হয়ে যাবে না, আবার সমাজও ধ্বংস হয়ে যাবে না, দুটোই এক্সিস্ট করবে। অতএব কিছু বিষয় আমি ছাড় দেবো, কিছু বিষয় আরেকজন ছাড় দেবে, সবাই বিভিন্ন বিষয় ছাড় দিয়ে সোসাইটিকে টিকায় রাখবো। বাট কোন কোন বিষয় ছাড় দেবো, কিসের ভিত্তিতে হবে? আমি এক বিষয় ছাড় দিতে চাই, তুমি ওই বিষয় ছাড় দিতে চাও না, সোসাইটি তখন প্রবলেম হয়, কনফ্লিক্ট হয়। বাট রিয়েলি আর্গুমেন্টের টপিকটা হচ্ছে নট ইন্ডিভিজুয়াল ভার্সাস সোসাইটি, ওয়েদার সোসাইটি অর অর্গানাইজেশন শুড এক্সিস্ট অর নট, ওয়েদার স্টেট শুড এক্সিস্ট অর নট, এইটা কোনো আর্গুমেন্টের টপিক না। আর্গুমেন্টের কোর টপিক হচ্ছে মানুষ যে একে অপরের জীবনে হস্তক্ষেপ করে নিজেদের নিডের কারণে, এবং অন্যের হস্তক্ষেপ নিজের জীবনে অ্যালাউ করে, এই হস্তক্ষেপ কোন কোন বিষয় হওয়া উচিত এবং তার মাত্রা কেমন কেমন হবে। দেন এই গুড কোয়েশ্চেন, এত মেহনত করে আমরা একটা ভালো প্রশ্ন তৈরি করলাম, এই প্রশ্নের উত্তরে অস্থির লোকজন তারা কি বলবে, হ্যাঁ যার যা ইচ্ছা সে সেভাবে বলুক, যার সাথে সমাজ হবে হোক, যার সাথে হবে না হোক না হোক। আমি বললাম আমার এই বিষয়ে তুমি হস্তক্ষেপ করবা না, তুমি যদি হস্তক্ষেপ না করো তাহলে তোমার সাথে আমার সমাজ হবে। বাট এটা এত সহজ না। ওই আপনার এআই মডেলগুলো দেখেন না, 5 বিলিয়ন প্যারামিটার, 7 বিলিয়ন প্যারামিটার্স। সো আমাদের কত বিলিয়ন প্যারামিটার্স আছে যেগুলোতে আমাদের একমত হওয়া লাগবে। সো আমার 10টা বিষয় আপনি হস্তক্ষেপ করবেন না, আপনি রাজি হয়েছেন, আপনি আমি মিলে এখন সমাজ হব। কিন্তু আমি আপনার জীবনে 5টা বিষয় হস্তক্ষেপ করতে চাই যেটা আপনি চাইতেছেন না, কিন্তু ওইটা আমাকে হস্তক্ষেপ করতে না দিলে আপনারা আমি চাই না, তখন তো একটা সমস্যা। তখন আপনার দিক থেকে আপনি উদার, আমার দিক থেকে আমি উদারতা দিতে পারতেছি না, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমি উদারতা দিতে পারতেছি না, তখন কীভাবে সোসাইটি ফর্ম হবে? সোসাইটি স্টিল এক্সিস্ট করতেছে, তার মানে এই সমস্ত বিষয়ে মানুষ নিজেকে শুরু থেকেই চাপা দিয়ে রেখে, ভালো লাগে না লাগে তারপরেও মানুষ কন্টিনিউ করে যাচ্ছে। দেন আরও খেয়াল করেন, ইন্ডিভিজুয়াল এই যে প্যাকেজ অফ গুড অ্যান্ড ব্যাড, যে মানুষ দান্দিক সত্তা, যুদ্ধের ময়দান, তার চাহিদাগুলো তো ডাইনামিক, তার চাহিদা তো স্ট্যাটিক না যে আমি সব এই বিষয়ে চাহিদা সমাজের থেকে, আমার সমাজের কাছ থেকে নতুন নতুন চাহিদা তৈরি হয়েছে। আবার অনেক চাহিদা এখন আর সমাজের কাছে আমি এটা মুখাপেক্ষী না, আমার চাহিদা নাই। একটা মানুষ নফসের জিহাদে বিজয়ী অবস্থা থাকে, আর একজনের পরাজিত অবস্থা থাকে, কালকে আবার অবস্থা বদলে যেতে পারে। এরকম ডাইনামিক্যালি গুড অ্যান্ড ব্যাডের ডাইনামিক এক একটা প্ল্যাটফর্ম, তারা সকল এবং চাহিদার বাড়তি কমতি ডাইনামিক্যালি হইতেছে। এরকম অনেকজন ইন্ডিভিজুয়াল মিলে যখন একটা সোসাইটি ফর্ম হয়, আবার তারা চায় এই সোসাইটির আইনগুলো থাকবে স্ট্যাটিক, ফিক্সড, অথচ তারা নিজেরা ডাইনামিক। তখন কি হয়, সংবিধানের বিভিন্ন সংশোধনী লাগে। কারণ আমরা তখন ভাবছিলাম সংবিধান এরকম, এখন ভাবতেছি আরেক রকম।
বিভিন্ন রাষ্ট্র মিলে ইউনাইটেড নেশনস চার্টার অমুক তমুক তৈরি করে, আবার পরে অনেক দেশ বলে না, আই ডোন্ট সাবস্ক্রাইব টু ইট, ইট ডাজেন্ট গো হ্যান্ড ইন হ্যান্ড উইথ মাই ইন্টারেস্টস, কারণ সেটা বাদ। কারণ রাষ্ট্র বলেন, যা বলেন, প্রত্যেকটা মানে ছোট ছোট সমাজ, তারপরে রাষ্ট্র, অনেক রাষ্ট্রগুলো মিলে জাতি সংঘ, যাই বলেন, সব কিছুই তো তৈরি হয়েছে মানুষ দিয়ে। আর এই ইন্ডিভিজুয়াল মানুষ হলো খুব ডাইনামিক, খুব আনস্টেবল। সে নিজে গুড অ্যান্ড ব্যাডের একটা প্যাকেজ, এবং সে কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেছে, তার চাহিদাগুলো চেঞ্জ হইতেছে। এমত অবস্থায় আমরা যখন সংবিধান তৈরি করব বা সামাজিক আইন, মেয়েরা পর্দা করে চলবে কি চলবে না, বা আরও অন্যান্য অনেক বিষয়, আমরা যে সামাজিক আইন করব, হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে কি থাকবে না, বিভিন্ন বিষয়ে আমরা আইন করব, এই আইনগুলো কিভাবে স্ট্যাটিক রাখা সম্ভব, এটা প্রশ্ন। আরও একটা প্রশ্ন আছে, আইনগুলো ইভেন স্ট্যাটিক রাখতে আমরা চাইতেছি কেন? এর কারণ হচ্ছে দ্য রিজন এক্সিস্টস ইন দ্য মোমেন্ট। এই মোমেন্টে আমার যেই চাহিদাগুলো আমি পূরণ করতে ইচ্ছুক, আমি চাই এই চাহিদা আমার আজীবন পূরণের ব্যবস্থা থাকুক, এই মুহূর্তে চাইতেছি। মনে করেন এই মুহূর্তে আমার নফসের জিহাদে পরাজিত অবস্থা, আমি চাইতেছি এই মুহূর্তে আমার একটা মন্দ কাজ করার একটা সুযোগ থাকুক, তাই আমি চাই সমাজের আইন হোক এমন যে সে আমাকে মন্দ কাজ করতে সুযোগ দেবে, এবং সেটা আজকে শুধু না, আমাকে আজীবন দিক, এটা আমি চাই। এটা আমার এই মুহূর্তের চাওয়া। প্রবলেম হইল, কালকে আমি আইন করে ফেললাম সবাইকে মিলে, সবাই মোটামুটি এগ্রিও করছে, কালকে আবার আমার মনে হবে সমাজে এই আইনটা কেন আছে, এটা আমার নিজেরই পছন্দ হয়েছে না, কারণ কালকে আমি নফসের জিহাদে বিজয়ী, কালকে আমি চাচ্ছি যে আমি নিজে তো খারাপ করবোই না, অন্যরাও খারাপ না করুক, বিকজ আই এনভিশন সোসাইটি ইন আ ডিফারেন্ট ওয়ে, এবং আমার ইন্ডিভিজুয়াল প্রোগ্রেসকে আমি এখন ডিফারেন্ট দেখতেছি, যেই ইন্ডিভিজুয়াল প্রোগ্রেসের জন্য সোসাইটি দরকার। তখন আমি সোসাইটিতে অনেক, যেটা আমি আগে খারাপ জিনিসের অধিকার চাইছিলাম, এখন আবার সেইটার অধিকার আমি বন্ধ করে দিতে চাচ্ছি, এখন আবার আইনটা আমি চেঞ্জ চাচ্ছি, কিন্তু আইনটা এত তাড়াতাড়ি চেঞ্জ করবে না অন্যরা। তাহলে ফিক্সড আইন কেন মানুষ চায়, যেখানে মানুষের নিজের অন্তরের অবস্থা ডাইনামিক, স্ট্যাটিক না, পরিবর্তনশীল। সে চায় ওই মুহূর্তের চাওয়া থেকে। আর কিছু কিছু মানুষ হয়তো চায় যে সে নিজের অতীত তাকায় দেখে আমার চাওয়া পাওয়া আপস অ্যান্ড ডাউনস হয়। সো ওই ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড গল্পের মতো, যখন সে ভালো সত্তা বিজয়ী থাকে, ওই সময় সে অনেকগুলো ভালো আইন করে ফেলবে যেন মন্দ সত্তা বিকশিত হতে না পারে, আটকায় যায়। তাহলে বুঝতে পারতেছেন যে আইন করে এক একটা চাহিদার পূরণ হওয়ার স্থায়ী বন্দোবস্ত যে ইন্ডিভিজুয়াল করতে চায়, এটা কোথা থেকে আসছে? ওই মুহূর্তের চাহিদা থেকে আসতেছে। অতএব আমরা খুব স্থায়ী সেট ইন দ্য স্টোন রুলস অ্যান্ড রেগুলেশন পাই না। দুনিয়ার দিকে তাকায় দেখেন, হাজারো কনস্টিটিউশন লেখা হচ্ছে, সংশোধনী আসতেছে। এই যে আমরা ৭২-এর মুজিববাদী সংবিধানের নিয়ম নাই কোনো বিদ্রোহ করার, আমরা বিদ্রোহ করে সরকার উল্টে দিয়ে এখন আবার নতুন সংবিধান করব কি করব না, বিচার ব্যবস্থা চেঞ্জ করব কি করব না, ওয়ে আর টকিং লটস অফ স্টাফ। আবার আমাদের এটা এসে বিএনপির কেউ বলতেছে আমরা ক্ষমতা যাওয়ার পর সংস্কার সব আবার রিভার্স করে দেব, আবার সে রিভার্স করে দিক, আবার আমরা গালমন্দ করতেছি, আবার কয়দিন পর আমরা বলবো না না ভালো হয়েছে। এই যে আমরা এত বিতর্ক করে কথাবার্তা বলি, কারণ আমরা ডাইনামিক, আমাদের চাহিদাগুলো ডাইনামিক, আমাদের নফসের জিহাদে ভালো মন্দ জয় পরাজয় ডাইনামিক, ফিক্সড না, স্ট্যাটিক না। এমত অবস্থায় আমরা যখন একটা সমাজের আইন চাই, তার মধ্যে আবার কিছু লোক কোরআনের শাসন চায়, ইসলামী আইন চায়, তখন তারা এই বিষয়গুলোর দিকে কি মনোযোগ দেয় যে মানুষ হলো এমন একটা ডাইনামিক জিনিস যে নিজে আজকে যা চায় কালকে তার উল্টা চায়, আজকে যে আইন সে নিজে করে কালকে সে নিজে ওই আইন ভায়োলেট করার স্কোপ চায়, এবং সে আইন বানানোর সময় আইন ভায়োলেট করার স্কোপ রেখে দিয়ে আইন বানায়। অতএব এই যে সংবিধান বানানো নিয়ে এত পরিশ্রম করতেছে, এই সংবিধান খুব বেশি দিন টিকবে না। অতএব এটাই মনে হয় আমাদের ঠেকায় পড়ে মেনে নেওয়া বাস্তবতা হতে যাচ্ছে, যে আমাদের কোনো সংবিধানই স্থায়ী হবে না, কোনো আইনই না। আমরা শুধু বিক্ষোভ, বিদ্রোহ, গণ অভ্যুত্থান করতেই থাকবো, আর নতুন নতুন আইন নিয়ে কথা বলতেই থাকবো, ফেসবুকে ডিবেট করতেই থাকবো, নারী স্বাধীনতা, অমুক তমুক, হিজাবের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, গাঁজা খাওয়ার স্বাধীনতা, বিড়ি খাওয়ার স্বাধীনতা।
মেবি এর কোনো সমাধান নাই, এরকম একটা চিন্তা অনেকের আসবে। আমরা ইন্ডিভিজুয়াল ভার্সাস সোসাইটি আর্গুমেন্টটা দেখালাম যে এটা হলো রিয়েলি যখন কেউ ইন্ডিভিজুয়াল বেঁচে থাকতে চায় তখন সে নিডের থেকে আলাপটা করবে, জাস্ট কথার কথা না। বহুত মানুষ আছে না, দেখেন আপনার মার্কসিস্ট খুব ক্যাপিটালিজমের বিরুদ্ধে বহুত সে ডায়লগ দেয়, কিন্তু দিন শেষে সে ক্যাপিটালিস্ট ইকোনমিতেই চাকরি বাকরি করে, ব্যবসাও করে, সবই করে। তো ওটা ইট জাস্ট এক্সিস্ট ইন দেয়ার মাইন্ড। তারা জানে এটা বাস্তবায়ন তারা করতে পারবে না, বাস্তবায়নে তারা প্রচেষ্টাও করে না, বা এটা হয়তো অবাস্তব সামথিং যেটা ফিজিবল না, ওই রকম না। আমরা দেখব যে রিয়েলি আমাদের নিড কি, নিড থেকে আমাদের সোসাইটি মেনে নিতেই হবে। এখন আমরা দেখব গুড সোসাইটি বা ব্যাড সোসাইটি, কী ধরনের সোসাইটি হইলে এটা আমাদের জন্য ভালো। কারণ আমাদের বললে তো আমি আপনি তো সমান না, তাহলে আমাদের জন্য ভালো আবার কেমন কথা। এই জায়গাতে এসে রিলিজিয়াস ব্যক্তিরা তারা একটা মানদণ্ড পায় যে হ্যাঁ, কোরআন যা ভালো মন্দ বলে, আমার ভালো মন্দকে আমি ওই মানদণ্ডের সাপেক্ষে বিচার করব। দেন সমাজের ভালো মন্দকে ওই মানদণ্ডের সাপেক্ষে বিচার করব। তাহলে একটা মানদণ্ড থাকলো যাকে কেন্দ্র করে আমরা সবাই একত্রিত হইতে পারলাম, তাই তো? কিন্তু যারা এরকম কিছুতে বিশ্বাস করে না, তারাও যে আইন বিরোধী তা না, তারা একটা সংবিধান করে, কিছুদিন সেই সংবিধান সবার কাছে প্রথম ভালো লাগে, তারপরে মানুষের নফসের চিত্র তো পরিবর্তনশীল, ইবলিশের নানান ওয়াসওয়াসা আছে, মিডিয়ার ওয়াসওয়াসা আছে, এটা আছে ওটা আছে, ওইগুলোকে অফ না করে মানুষের নফসের অবস্থাকে স্থিতিশীল করার দিকে কোনো ফোকাস না দিয়ে আইনকে ফিক্সড বানায়। তারপর নফসের অবস্থা তো পরিবর্তনশীল, 2-4 বছর পরে এই মানুষরাই আবার মিছিল করে যে নগ্নতার স্বাধীনতা চাই, অমুকের স্বাধীনতা চাই, তাই না? বা অন্য অনেক ভালো কিছুরও স্বাধীনতা আবার চাইতে পারে। 2 দিন পর তারা আবার ভিন্ন কিছু চাইতেছে। কেন? কারণ তারা নিজেরা বদলে গেছে। আমি আইন করছি এই মানুষের জন্য, মানুষের চাহিদা পূরণের জন্য, অথচ চাহিদার চিত্রকে আমি স্থিতিশীল রাখি নাই, তাহলে আমার আইনও খুব স্বাভাবিক ডাইনামিক হবে, এবং এই আইনে অনেক ক্যাচাল বাঁধবে। বহুত মানুষ সমাজে অলওয়েজ আমরা পেতে থাকবো যারা এই আইনকে অপছন্দ করে, আইনের বিরুদ্ধে বিদ্রোহ করে, পুলিশ তাদেরকে জুলুম করে। কিছু লোক বলবে ঠিকই তো আছে, ওরা তো রাষ্ট্র অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। যখন তারা মাইনরিটি, যখন তারা আবার জুলাই অভ্যুত্থানের মতো তারা মেজরিটি হয়ে যায়, তখন আবার সরকার পক্ষ আবার তখন মাইনরিটি, তখন ওরা খারাপ হয়ে যায়। দেখছো পুলিশ জালেম। আবার এখন যখন পুলিশ কিছু রিয়েলি আওয়ামী লীগের মিসক্রিয়েন্টদেরকে একটু ধরার চেষ্টা করতেছে, তখন কেউ হ্যাঁ পুলিশ আবার আগের ভূমিকা অবতীর্ণ হয়েছে, কেউ বলে না ঠিকই তো আছে, এখন দেশে অস্থিতিশীলতা তারা তৈরি করতে চাচ্ছে। নিজেরাই কিন্তু কয়েকদিন আগে দেশে অস্থিতিশীলতা তৈরি করে হাসিনাকে উল্টাইছি, বাট এখন আমরা স্থিতিশীলতা চাচ্ছি। আমরা যে আইন চাচ্ছি এটা আবার কেউ পছন্দ করতেছে না, তো তারা আবার অস্থিতিশীলতা তৈরি করতেছে, এবং আমরা আবার ওই জায়গাতে আসছি। তো এইরকমভাবে অনেকে দেখে মনে করে কি, ওই যে বুদ্ধিস্ট মুসলমান, সে মনে করে দিন শেষে আমরাও হাসিনাই হয়ে উঠবো এক সময়, অতএব আমাদের সবাইকে ব্যক্তি স্বাধীনতা দিয়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। বাট ওইটা ফিজিবল না, কারণ ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্সের জন্য ঠেকায় পড়ে সমাজ যখন অনিবার্য, তখন তাকে উপভোগ করা শ্রেয়। তো তখন তাকে মেনে নিয়ে লস মিটিগেট করা, লস মিনিমাইজ করা, এটা হবে বেস্ট ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ। তো তখন আমি ওনাকে বলছিলাম যে দেখেন, সোসাইটির ফরমেশন ইনএভিটেবল। অতএব আমাদের কথা হইল যে সমাজের তো নেতৃত্ব থাকে, নেতৃত্ব ছাড়া তো ইটস আ মব, দ্যাট ইজ নট অর্গানাইজেশন অফ সোসাইটি। তো সমাজ মানেই তার লিডারশিপ থাকে, এবং সমাজ তৈরি হয়েই যাবে, ঠেকানো যাবে না। এমনকি আপনার মতো 10টা মানুষকে একত্র করে দিলেও আপনারা সমাজ তৈরি করে ফেলবেন ইন সাম ফর্ম অর দি আদার। অতএব আমাদের দাবি হইল, এই যে আমার রুমে আপনি খোমেনির ছবি দেখেন, খামেনির ছবি দেখেন, কাসিম সুলেমানির ছবি দেখেন, আমি তাদেরকে সাপোর্ট করি থিওরিটিক্যালি এবং হৃদয় দিয়ে সাপোর্ট করি। কেন? আমার দাবি হইল যে সমাজ যেহেতু গঠন হয়েই যাবে, অতএব এবং সমাজের মাথায় যে বসে সে সমাজকে ব্যবহার করে ইন্ডিভিজুয়ালকে যখন জুলুম করবেই, যেটা ইন্ডিভিজুয়ালের কাছে জুলুম ফিল হবে বিভিন্নভাবে করবেই, আমার দাবি হলো ওই নেতার জায়গায় এমন লোক বসুক যে সবচেয়ে কম জুলুম করবে, যার দ্বারা মেজরিটি ইন্ডিভিজুয়ালের উপর জুলুম কম হবে। আমি চাই এরকম বেস্ট পসিবল লোকটাকে ওইখানে বসাতে। সেই জন্য আমি চাই যে ওই জায়গাটা আমি আগে দখল করব, বা আমি যারা ভালো মনে করি সে ওই জায়গাটা দখল করুক। সমাজ
স্ট্রাকচারালি জুলুম করবেই, এটা মেনে নিলাম, কিন্তু সমাজকে তো বাদ দেওয়ার সুযোগ নাই। সো কীভাবে ক্ষয়ক্ষতি কমানো যায়, এই জন্য ভালো মানুষকে ওখানে বসাই। সেই ভালো মানুষের ভালো মন্দের প্যাকেজ, আমি ভালো মন্দের প্যাকেজ, যাদেরকে আইন প্রয়োগ করে তারা ভালো মন্দের প্যাকেজ, সবাই দান্দিক সত্তা। তার মধ্যে যারা এই দ্বন্দ্বকে বেটার ম্যানেজ করে, যারা নফসের কন্ট্রোল যাদের বেশি, তারা নেতৃত্বের জায়গায় থাকলে জুলুম তুলনামূলক কম হবে। অতএব এটা কোয়েশ্চেন না যে রাষ্ট্র থাকবে কি থাকবে না, বরং কোয়েশ্চেন হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যে বসবে, খলিফা বা প্রেসিডেন্ট, তার যোগ্যতা কী হবে। যেটা আমাদের আলোচনা আরেকটা ইম্পর্টেন্ট টপিক 11টা টপিকের মধ্যে, সেটা হচ্ছে খলিফার ন্যূনতম যোগ্যতা কী হবে। সবাই খেলাফত বলেন, খলিফার ন্যূনতম যোগ্যতা কী হবে। বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে হলে বয়সের একটা লিমিটেশন দেওয়া আছে, মিনিমাম বয়স দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, তার বিরুদ্ধে কোনো কোর্টে কোনো মামলা থাকা যাবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কনভিক্টেড ক্রিমিনাল হতে পারবে না, 10 টাকা জরিমানা দিচ্ছে এমনও হওয়া যাবে না, এরকম অনেক কিছু তৈরি করা আছে। ভেরি গুড, ইসলামিক খেলাফত চাই। বলেন খলিফার মিনিমাম যোগ্যতা কী হবে, কোথায় কোরআন হাদিস থেকে না দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্ট দিয়ে গেছে খলিফার এই যোগ্যতা থাকতে হবে। নিয়ে আসেন, সংবিধান লিখছেন, নিয়ে আসেন। জামাতে ইসলামীকে বলেন, হিজবুত তাহরিরকে বলেন, দেখবেন সংবিধান লিখছেন এত বছরে, কই আপনাদের সংবিধানটা নিয়ে আসেন দেখি। বাংলাদেশ সংবিধানের সাথে কম্পেয়ার করে ইসলামী সংবিধানটা বাস্তবায়ন করা যায় কিনা, নাই। দে ডোন্ট হ্যাভ ইট। তারা জাস্ট পলিটিক্যাল কারণে এই কথাগুলো মুখে বলে যায়। বাট রিয়েলি ইন্টেলেকচুয়াল জায়গায় কাজ করতে গেলে বলেন কনস্টিটিউশন আছে নাকি, এই যে এরকম, এই যে কনস্টিটিউশন অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান, তো সেরকম ইসলামিক কনস্টিটিউশন প্রপোজ বাই জামায়াত ইসলাম বাংলাদেশ, প্রপোজ বাই হিজবুত তাহরির, প্রপোজ বাই নুরে আলম মাসুদ বা প্রপোজ বাই কই নিয়ে আসেন। বাট প্রচুর মানুষ ডিসকাশন করতেছে, প্রচুর মানুষ খেলাফত, খলিফা, ইসলামিক রাষ্ট্র চাই, কোরআনের শাসন চাই, এগুলো চাই। তো মানে মুসলমান হবে বুদ্ধিমান প্রাণী, তাকে বুদ্ধিহীন প্রাণী বানানোর জন্য এমন সব স্লোগান দিয়ে দিছে, এবং সেগুলোকে মনে প্রাণে আঁকড়ে ধরে স্লোগান দিয়ে যাচ্ছে। এবার আমরা আরেকটা বিষয় দেখব। আমরা ইন্ডিভিজুয়াল ভার্সাস সোসাইটি টপিকটা ইনডেপথ কাভার করছি। এটা আমাদের খুব কোর একটা টপিক, একেবারে ভিত্তিমূলে, যেই জন্য এটাতে বেশি সময় দেওয়া হয়েছে। পরবর্তী বিষয়গুলো আমরা ফাস্ট আগাবো। ব্যক্তি ও সামাজিক জীবনে লিগ্যাল ফ্রেমওয়ার্কের গুরুত্ব অনেকটা আলাপ হয়েই গেছে। কেন ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে লিগ্যাল ফ্রেমওয়ার্ক, এই যে হোয়াট ইজ লিগ্যাল ফ্রেমওয়ার্ক, এই যে আপনি আমি একমত হইলাম, আমি এটা করব, আপনি এটা করবেন, আজকে আমরা চুক্তি করলাম, যা আই স্ক্র্যাচ ইউর ব্যাক, ইউ স্ক্র্যাচ মাইন। তা আমরা যে আইনগুলো করছি, কমিটমেন্টে গেছি, এটাই তো আইন। এরকম অনেকগুলো আইনের সমষ্টি মিলে লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আমরা আমাদের অর্থনৈতিক বিধিবিধান, অর্থনৈতিক লেনদেনের কিছু নিয়ম তৈরি করছি, আমরা আমাদের সামাজিক লেনদেনের কিছু নিয়ম তৈরি করছি, জ্ঞান বিনিময়ের কিছু নিয়ম তৈরি করছি, প্রতিবেশী জীবনের ক্ষেত্রে কিছু নিয়ম তৈরি করছি। এরকম বিভিন্ন নিয়ম আমরা তৈরি করে এগুলোকে লিখে দিলাম, তখন একটা কনস্টিটিউশন হয়ে গেল। এই কনস্টিটিউশন হইল আমাদের সবার জন্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক, যেই আইনি কাঠামোর মধ্যে আমরা আমাদের পারস্পরিক ইন্ডিভিজুয়াল লেনদেনগুলো, মানে এক্সচেঞ্জ, ইন্টারাকশান, এগুলোকে কন্টিনিউ করব দীর্ঘদিন ধরে। এই হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক। তারপর আমরা ওগুলো অ্যামেন্ডমেন্টস আনি, সংশোধনী আনি, ইত্যাদি ইত্যাদি আনি। ঠিক আছে? সো একটা ল আর লিগ্যাল ফ্রেমওয়ার্ক একটু পার্থক্য আছে, আপনারা বুঝতে পারেন। ছোটো ছোটো ল, অনেকগুলো ল মিলে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি হইল, মূল নিয়ম দিয়ে দেওয়া হয়, মূলনীতি দিয়ে দেওয়া হয়, সেটাই হয় আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক, যার ভিত্তিতে, যার সাথে সঙ্গতশীল নতুন নতুন আমরা আইন তৈরি করি, বিচারকরা যার ভিত্তিতে রায় দেয়, তাই না? সো লিগ্যাল ফ্রেমওয়ার্কের গুরুত্ব কোথায়? এক, আমাদের টিকে থাকতে হলে যে সমাজ এর কাছে আমরা ঠেকা, সমাজ না অন্য মানুষের কাছে ঠেকা, যার ফলে আমি সমাজ তৈরি করি। সমাজ তৈরি করা মানেই সেখানে একটা লিখিত বা অলিখিত চুক্তি থাকে যে আমরা এমনি 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 সবাই মিলে চলবো, এটা নিয়ম আমরা ভঙ্গ করব না। কালকে যদি আমার নফস বলে এই নিয়ম ভঙ্গ করব, বাট আপনারা এসে দেখাবেন, দেখো তুমি তো এটাতে স্বাক্ষর করছো, তখন আমি ওটা মেনে নেব, যার ফলে আই উইল keep providing the goods and services that you need, and you keep providing the goods and services that I need, so that all of us can continue to exist on the face of the earth. এইটা হইল আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরির পিছনের ইতিহাস। এর উপকারিতা কী কী? প্রথম উপকারিতা হচ্ছে আমাদের
নিত্য নৈমিত্তিক চাহিদাগুলো পূরণ হইতেছে, আমরা দিন চলতেছি, বাজার করতেছি, খাচ্ছি, কেউ কাউকে মারবো না, জুলুম করব না, কেউ যদি অন্যায় করে ফেলে তাকে বিচারকের কাছে নিয়ে যাব, মব জাস্টিস করব না, এরকম বিভিন্ন জিনিস আমরা মানে মেনটেন করতেছি বলে আমি রাস্তায় একটু নিশ্চিন্তে চলতে পারতেছি বা পারতেছি না, হোয়াট এভার। এইটা হলো ইমিডিয়েট বেনিফিট যেটা আমরা দেখতেছি। আর একটা বিষয় খেয়াল করেন, সেটা হলো চর্চায় গুণের বিকাশ ঘটে। আর চর্চাটা কিভাবে হয়, দ্য মোড অফ ইন্টারাকশান, এইটা কিন্তু লিগাল ফ্রেমওয়ার্ক ডিসাইড করে। এই জায়গা থেকে আমরা দিনের আলাপে চলে আসতেছি। খুব ইম্পর্ট্যান্ট একটা আলাপ, সেটা হলো দিন ইসলাম, অথবা দিন ক্যাপিটালিজম, অথবা দিন এনিথিং। যেমন মুসলমানদের অর্থনৈতিক লেনদেনের একটা আইন, সেটা হলো আমরা মানুষের সাথে অর্থনৈতিক লেনদেন করি, যা দ্বারা আমরা আমাদের নিয়মিত চাহিদাগুলো পূরণ করি। চাহিদা পূরণের পর আমার অতিরিক্ত যা থাকে, কোরআন আছে, তারা বলে কতটুকু ব্যয় করব? হে রাসূল আপনি বলুন, যা কিছু উদ্বৃত্ত, যা কিছু অতিরিক্ত। তারপর শরীয়ত এটার অনেক নিয়ম দিয়ে দিছে, কতটুকুকে আমি আমার বেসিক নিড ধরে তার চাহিদা পূরণের অংশ হিসেবে ধরে তারপর অতিরিক্ত হিসাব করব ইত্যাদি। ওটা বিস্তারিত তো আমরা এখানে যাব না। বাট যা কিছু অতিরিক্ত তা ব্যয় করতে বলতেছে কেন? এটা আমাদের অর্থনৈতিক লেনদেনে, এবং এই ব্যয় করার ফলে আমার কোন গুণের বিকাশ ঘটতেছে। আর যেই মানুষ অতিরিক্ত জিনিস ব্যয় করে না, জমা করে রেখে দেয়, তার ভিতরে আবার কোন কোন গুণের বিকাশ ঘটতেছে। আমি এভাবে বলবো না যে আমাদেরটা অল গুড অ্যান্ড তাদেরটা অল ব্যাড। এভাবে বললে অনেক মানুষ ইন্টেলেকচুয়াল আলাপে আসতেই চায় না। তো যদিও আমাদেরটাই অল গুড ইসলামের, বাট এভাবে বলার দরকার নেই। আপনি বলেন যে তোমরা দুটো কম্প্যারেটিভ ব্যাপার স্যাপার দেখো, যে একটা মানুষ সে তার ইনকাম থেকে রেগুলার চ্যারিটি করে, ইয়ারলি হোক, মান্থলি হোক, ডেইলি হোক, চ্যারিটি করে। আর একজন মানুষ সে করে না, তারও একটা লেনদেন হয় সমাজের সাথে, সে শ্রম দেয়, শ্রমের বিনিময়ে সে কিছু অর্জন করে, অর্জনগুলো সে বাড়ি নিয়ে ফেরে জমা করে রাখে, সেও সমাজের সাথে ইন্টারাকশন এনগেজমেন্টে যাচ্ছে, আমিও সমাজের সাথে ইন্টারাকশন এনগেজমেন্টে আমরা যাচ্ছি। তবে এই দুই ডিফারেন্ট মোডে হওয়ার কারণে, দুই ডিফারেন্ট পদ্ধতিতে হওয়ার কারণে ওই ব্যক্তির মধ্যে বিশেষ বিশেষ গুণ নির্দিষ্ট রূপে বিকশিত হইতেছে, আমার ভিতরে আবার দয়া অথবা দয়া না করা বা কঞ্জুসি, এইসব গুণ আরেক রূপে আরেক মাত্রায় বিকশিত হইতেছে। আমি খুব ক্যাটেগরিক্যাল থিওরিটিক্যাল আলাপ করতেছি, আপনারা জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করে নিন। এইভাবে আসলে মানুষের ভিতরে অন্য মানুষের সাথে ইন্টারাকশন ছাড়া কোনো গুণেরই বিকাশ ঘটে না। আমার ভিতরে যত গুণ আছে আপনারা দেখতেছেন, বা আপনাদের ভিতরে যত গুণ আমি জানি, দেখতেছি, এগুলো আপনার ভিতরে গুণ হিসেবে বিকশিত কেন হয়েছে এবং আরেকজনের মধ্যে কেন হয়নি? কারণ আপনি ওটা চর্চার সুযোগ পাইছেন। আর মানুষের গুণের বিকাশের জন্য চর্চার শুরুটা হয় পরিবারে, বাপ মা থেকে। তার রাগ, তার মানে বিস্ময় প্রকাশ, সব কিছু বাবা মার চেহারা দেখে দেখে সে কপি করে। এটা পড়ে যায়, পড়ে গিয়ে একটা বাচ্চা বাপ মার দিকে তাকায় যে এখন এটার প্রতিক্রিয়াটা কি হওয়া উচিত। বাপ মা যদি ভয় পায় তখন সেও বোঝে এরকম হলে ভয় পেতে হবে, তখন তার বডির কেমিক্যাল সব কিছু এরকম হয়ে যায়, তখন সে ভয় পাওয়া শেখে। বাপ মা যদি হাসে, সে মনে করে পড়ে গেলে হাসতে হয়, তখন সে আবার হাসে। এইভাবে সে সব কিছু, তার ভিতরে গুণের বিকাশটা হয় বাবা মার সাথে ইন্টারাকশনের মাধ্যমে। পরবর্তীতে ওয়াইডার কমিউনিটিতে যখন সে প্রবেশ করে, সমাজে প্রবেশ করে, তাদের সাথে ইন্টারাকশনের মাধ্যমে তার গুণের বিকাশ হয়। খুব বদরাগী লোককেও আপনি যদি দীর্ঘদিন ভালো একটা নম্র পরিবেশে রাখেন, দেখবেন সে আস্তে আস্তে সোবার হয়ে যায়। আবার খুব ভালো ভদ্র মানুষকেও যদি প্রতিদিন উস্কানি দেন, প্রতিদিন গালিগালাজ করেন, একদিন দেখবেন সেও একটা গালি দিয়ে বসছে, কারণ তার ভিতরে ওই চর্চা, ওই গুণটা আপনি বিকাশ ঘটায় দিচ্ছেন পরিবেশ দিয়ে। অতএব মানুষের চর্চায় গুণের বিকাশ ঘটে চর্চা ছাড়া, এবং চর্চা হয় মানুষের মাধ্যমে। আর মানুষের সাথে যে চর্চার মাধ্যমে আমার গুণটা বিকশিত হয়, গুণটা কোন আকৃতিতে বিকাশ লাভ করবে, ইন হুইচ শেপ, নট সাইজ, সাইজ অ্যাজ ওয়েল, বাট প্রাইমারিলি ইন হুইচ শেপ উইল ইট ফ্লারিশ, সেটা ডিপেন্ড করে দ্য মোড অফ আওয়ার ইন্টারাকশন। আপনার আমার ইন্টারাকশনের মধ্যে বিনয় আছে কিনা, না থাকলে যেমন আমাদের এখানে মনে ক্লাস করতেছে একজন আছে, সে
তার ভার্সিটি পড়া একদিন পড়তেছে, আমি সেখানে মানে ছিলাম তার পাশে। সে পড়তেছে যে ইন্টারন্যাশনাল বিজনেস টপিক বিবিএতে, সেখানে শেখাচ্ছে যে কোন কোন জাতির মানুষরা কেমন কালচারে অভ্যস্ত। আমেরিকানরা দে কাট টু দ্য চেজ, কাজের কথায় আসো, এটা 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 করছো, না করলে যাও, এই এরকম। হোয়ারাস এশিয়ানরা বা চাইনিজরা বা অন্য আরেক দেশ সেগুলো কথা বলতেছে, তারা আগে কারোর সাথে বিজনেস ডিলিংসে গেলে বা ইউরোপের কোনো কোনো দেশ, তার আগে ওই মানুষটার সাথে একটু খাওয়া দাওয়া করে, গল্প করে, তাকে মানুষটা বোঝার চেষ্টা করে, তার সাথে একটা সামাজিক সম্পর্ক এস্টাবলিশ করে, পরে সে ডিলিংসে যায়। এবং ডিলিংসের চেয়েও সে পার্সন টু পার্সন সম্পর্ক এস্টাবলিশ করাকে তারা বেশি প্রায়োরিটাইজ করে। আবার আরেক জাতির মধ্যে ভিন্ন রকম। সো কেউ যখন ইন্টারন্যাশনালি বিজনেস করে, বিভিন্ন জাতির মানুষের সাথে লেনদেন করে, তখন তাকে ওই জাতিগুলোকে বোঝা লাগে। এই নিয়ে একটা সাবজেক্ট ইন্টারন্যাশনাল বিজনেস, তাই পড়াইতেছে। তো দেখেন, বিজনেস সেটাই বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে লেনদেন করতে গিয়ে ভিন্ন ভিন্ন রূপে তাকে লেনদেন করতে হচ্ছে। কোথাও তাকে খাওয়া দাওয়া, গল্প, এগুলো একটু করতে হয়। দেখা যায় মিটিং 1 ঘন্টা বলা আছে, এগুলো ওই বইয়েই পড়াচ্ছে। মিটিং 1 ঘন্টা, তারা হয়তো 1.5-2 ঘন্টা বাজায় দেবে। সো এটা আপনার আগে থেকেই জানতে হবে। আপনি যদি এরকম করেন যে আমার 1 ঘন্টা মিটিং তোমাদের সাথে, 1 ঘন্টা পরে আমি আরেক জায়গায় যাবো, হবে না। তখন আপনার বিজনেস ডিলিংস হবে না তাদের সাথে। তারা দিন শেষে আপনি এমওইউ করতে পারলেন না বা কন্ট্রাক্ট সাইন হইল না। তো আপনার ওটা বুঝে আপনি ওটার ইমিডিয়েট পরের 2 ঘন্টা অন্য কোনো মিটিং বা কাজ রাখবেন না, কারণ আপনার জানতে হবে এখানে মিটিং দীর্ঘায়িত হইতে পারে। এটা হলো তাদের প্যাটার্ন। এই যে ওইভাবে তারা যখন পারস্পরিক লেনদেনে এনগেজমেন্ট করে, তখন তাদের এক একটা গুণ এক একভাবে বিকশিত হয়। আবার কেউ যখন আমেরিকান প্যাটার্নে সামাজিক লেনদেন করে, তখন তার গুণের বিকাশ আরেক রকম হয়। সে একটা মানুষ যদি তার আধা ঘন্টা একটু বেশি সময় লাগে, সরি আই হ্যাভ অ্যানাদার স্কেডিউল, আই এম গোয়িং আউট, শেষ, তুমি যাও গা, এইরকম যদি হয়, তাইলে তার অন্যের জন্য স্যাক্রিফাইস করার যে প্র্যাকটিস, সেটা এই জায়গা দিয়ে হইল না। মেবি সে অন্য জায়গায় স্যাক্রিফাইস করার প্র্যাকটিস করতেছে, বাট এই জায়গায় হইল না। আবার অন্য জায়গায় নাও করতে পারে। এখন মানুষের জীবনে যত রকম লেনদেন আছে, কার্যকলাপ আছে, এই সব রকম লেনদেন এবং কার্যকলাপই কোনো না কোনো ওয়েতে আমরা করি, কোনো না কোনো মোডে আমরা ইন্টারাকশন করি। হয় আমরা সুদভিত্তিক লেনদেন করি, অথবা সুদবিহীন লেনদেন করি। হয় কর্জাহাসানা দেই, না হলে দেই না। হয় জাকাত দেই অথবা দেই না, খুমস দেই অথবা দেই না, বিভিন্ন রকম। দিন শেষে ক্যাটেগরিক্যালি অর্থনৈতিক লেনদেন। কিন্তু অর্থনৈতিক লেনদেন আমি কোন মোডে করতেছি, সেটা আমার ভিতরে গুণাবলীর রূপ, আকৃতি, আকার বদলে দিচ্ছে। সো হয় আমি রিয়েলি উদার দয়ালু হয়ে উঠতেছি, অথবা আমি ওই গুণের চর্চা হচ্ছে না, সো আমি ওই গুণ কম এমন একটা মানুষ হিসেবেই সমাজে কন্টিনিউ করতেছি। এইভাবে আমাদের প্রথম কথা, সমাজ আপনি বাদ দিতে পারবেন না। আর সমাজ মানেই তার নেতা থাকবে। নেতা না থাকলে ওটাকে সোসাইটি অর্গানাইজেশন বলে না, ওটাকে বলা হয় মব। এবং আইডিয়ালি হিউম্যান বডির যেমন একটা ব্রেইন, সোসাইটিরও একটা সুপ্রিম ব্রেইন থাকে, টপ একটা ব্রেইন থাকতে হয়। এটাই ন্যাচারাল সোসাইটাল স্ট্রাকচার। এই জিনিসগুলো হচ্ছে ঠেকার জিনিস, নিড বেসড আর্গুমেন্ট, যার সাথে জেদ করে কোনো লাভ নেই, বরং সেই বাস্তবতা মেনে নিয়ে কী করা যায় সেটা দেখা উচিত। এই হচ্ছে আমাদের ঠেকা। তারপর আমরা সমাজ পাইতেছি, তারপর আমরা লিগ্যাল ফ্রেমওয়ার্ক পাচ্ছি, যে আমরা আমাদের অর্থনৈতিক লেনদেনের নিয়ম করছি, সামাজিক লেনদেন, বিয়ে শাদীর নিয়ম, পারিবারিক নিয়ম, অনেক অনেক নিয়ম আমরা তৈরি করছি। একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক, যেটাকে আরবিতে বলে দিন। তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। কেউ ইসলামের বাইরে আসছে বলে তো তার কোনো দিন নাই, তা না। বেদিন বলে কেউ হইতে পারে না, যে তার কোনো দিনই নাই। তার মানে কি সে মানুষের সাথে ইন্টারাকশন করে না, সে অর্থনৈতিক লেনদেন করে না? না, সে লেনদেন করে, কিন্তু লেনদেনে কোনো মোড নাই। না, সে একটা মোডে লেনদেন করে অর্থনৈতিক। সে সামাজিক এনগেজমেন্ট আর এক রকম করে। সে বয়স্কদের সাথে একভাবে আচরণ, শিশুদের সাথে আরেক রকম আচরণ। সেটা তো তার দিনের অংশ। মানে তার টোটাল প্যাকেজ, আপনার টোটাল প্যাকেজ, ইয়োর মোড অফ ইন্টারাকশন উইথ আদার ইন্ডিভিজুয়ালস ইন অল অ্যাসপেক্টস অফ হিউম্যান লাইফ, এগুলো হইল আপনার দিন। এখন ঘটনা হলো, ইসলামের ক্ষেত্রে এটা একটা নাম আছে, ইসলাম। বাট অন্যদের ক্ষেত্রে নাম না থাকলেও নির্যাস্ত আছে।
সে ইসলামিকভাবে অর্থনৈতিক লেনদেন করে না, সে অন্য কোনোভাবে তো অর্থনৈতিক লেনদেন করে। তার সমাজ জীবন, পারিবারিক জীবন ইসলাম যেভাবে বলছে সেভাবে না, বাট অন্য কোনোভাবে তো আছে, কারণ সেও মানুষ, তার জীবনেও ওই আসপেক্টগুলো আছে যেগুলো আপনার আমার জীবনে আছে। এখন ওইটাকে যদি আমরা দিনে জগা খিচুড়ি নাম দিলাম, সেখানে ক্যাপিটালিজম আছে, আবার সামাজিক বিষয়ের ক্ষেত্রে লিবারেলিজম আছে, আর কোনো বিষয়ে নামবিহীন আর কোনো ইজম আছে, ফ্যামিলি লাইফের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালিজম হয়তো আছে, সোশ্যাল লাইফের ক্ষেত্রে, অমুক লাইফের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইজম আছে। এই সব হাজার রকম ইজম মিলায়ে গণতন্ত্র আছে, সেটা আবার একটা ইজম, তার অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, সে কীভাবে একটা সমাজকে পরিচালনা করে সেটার জন্য গণতন্ত্র আছে। এরকম বিভিন্ন ইজম এবং এইসব জিনিস, ডেমোক্রেসি, এইসব জিনিসপত্র মিলায় হলো তাদের একটা দিন, দিনে জগা খিচুড়ি। এখন এই দিনে জগা খিচুড়ি, আবার এই যে দিন ইসলাম, এই দুটো নাম দিলাম। এবার নির্যাসের দিকে তাকায় দেখেন, নির্যাসে আমরা কিন্তু দিন ইসলামে নাই, নির্যাসে কিন্তু আমরা দিনে জগা খিচুড়ির মধ্যে আছি, যার ফলে আমাদের লেনদেন সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক আর যত রকম আছে, অর্থাৎ অন্য মানুষের সাথে যে কোনো বিষয়ে যে কোনো ধরনের এক্সচেঞ্জ, ইন্টারাকশান আমি করতেছি, ওইটা ইসলাম সম্মত আমরা করতেছি না। জাস্ট যে কোনো বিষয় আপনি বলেন, শুধু আমরা ইন্ডিভিজুয়াল যে সেজদা এবং না খেয়ে থাকা, এটা আমরা ইসলাম সম্মত করতেছি। বাট আমাদের ইকোনমিক এভরিথিং, টোটাল মডেল, এখন তো ক্যাপিটালিজম শব্দটা সবাই খুব জানে, সো এটা তো কোনোভাবে ইসলামিক না। আমরা অর্থনৈতিক লেনদেন, যেটা একটা সমাজ দেহের রক্তের মতো, সেটাকে আমরা ইসলামের বাইরে নিয়ে গেছি। আমাদের কাজের কর্পোরেট রুলস যা কিছু আছে, কর্পোরেট কালচার, সেটা ইসলামিক কালচার না। কারণ ইসলামিক কর্মক্ষেত্রে কালচার সকাল 9টায় শুরু হয় না, ওটা শুরু হয় ফজরের পর, সূর্যোদয়ের সাথে সাথে, এবং দুপুর হলে তারপর বিশ্রামের সময় আপনার শোয়ার জায়গা থাকবে। আমাদের সেরকম নাই কর্মক্ষেত্রে। তো আমাদের কর্মক্ষেত্র আমাদের ইসলামিক জীবনকে ফ্যাসিলিটেট করে না, যে সূর্যোদয় থেকে জোহর পর্যন্ত আমার 6 ঘন্টা কর্ম হয়েই গেছে, 7 ঘন্টা হয়ে গেছে, ব্যাস, এরপরে আমি একটু বিশ্রাম করে করে আমি নামাজ রোজা করবো, পরিবারের সাথে সময় কাটাবো, রাতে তাহাজ্জুদ পড়বো। সো আমাদের কর্পোরেট লাইফ আমাদের তাহাজ্জুদকে ফ্যাসিলিটেট করে না। তাহাজ্জুদ দিন ইসলামের অংশ, আর আমাদের 9 to 5 অফিস দিনে জগা খিচুড়ির অংশ, যার ফলে এটা ওইটার সাথে কনফ্লিক্ট করে। সো যদিও আমরা মুখে বলি যে দিন ইসলাম আমি মানতেছি, ইন রিয়েলিটি দিন ইসলাম নির্যাসে আমার ভিতরে নাই। যত রকমের হিউম্যান ইন্টারাকশান আছে, লেনদেন আছে, এনগেজমেন্ট আছে, এর বেশিরভাগই আপনি দেখবেন প্রত্যেকটা নিয়ে যদি ইসলামিক পার্সপেক্টিভ নিয়ে আসেন, সেখানে ইসলামিক দিন ইসলাম প্রেজেন্ট নাই, সেখানে দিনে জগা খিচুড়ি, যেটা একটা আসপেক্টে ক্যাপিটালিজম, আর একটা আসপেক্টে লিবারেলিজম, আর এক জায়গায় সোশ্যালিজম, আর একজন বলতেছে এই নতুন ইজম পাইছি, অ্যানার্কিজম, এটা ট্রাই করে দেখি তো কেমন হয়। কেউ বলতেছে আরে আর একটা নতুন ইজম পাওয়া গেছে, ফেসবুকে পাইছি, এই ইজমটাই এখন থেকে আমার ইজম। সে একজন জ্ঞানী দার্শনিক বলতে, সে বলে এটা আমার এখন থেকে নতুন ইজম, আই বিলিভ ইন হিউম্যানিজম। হ্যাঁ, হোয়াট ইজ হিউম্যানিজম? হ্যাঁ, তো যাই হোক, ডান দিক সত্তার ইজম, কেমনে হবে এটা ইজম হয়। তো এরকম বিভিন্ন ইজম মিলায়ে সে একটা দিনে জগা খিচুড়ি তৈরি করে, মানে লিগ্যাল ফ্রেমওয়ার্ক, কমপ্লিট লিগ্যাল ফ্রেমওয়ার্ক। সেটা একটা নাম থাকুক বা না থাকুক, আমরা ইন এসেন্স, ইন রিয়েলিটি আমরা এরকম একটা জগা খিচুড়ির দিনের মধ্যে আসি। অর্থাৎ আমরা দিন ইসলামের বাইরে অন্য কোনো দিনে আসি, তাও একটা দিন, একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আমরা রাস্তায় চলাফেরা একটা নিয়ম আছে, আপনার আমার পারস্পরিক লেনদেনের একটা নিয়ম আছে, নিয়ম আমরা ভঙ্গ করি না, মেনে চলি, লিখিত হোক অলিখিত হোক। এবং খেয়াল করবেন ওই নিয়মগুলো আমার ভিতরে গুণাবলী, যত মানবীয় গুণাবলী আছে, তা অনেক গুণকে ফ্লারিশ করে, অনেক গুণকে ফ্লারিশ করে না। অনেক সদ্গুণ বদগুণকে ফ্লারিশ করে, অন্য কোনো সদ্গুণ বদগুণকে ফ্লারিশ করতে দেয় না। নির্দিষ্ট আকার আকৃতিতে ওগুলোকে ফ্লারিশ করে। কিন্তু দিন ইসলাম কেন এই প্রত্যেকটা বিষয় কেন কথা বলছে? পারিবারিক, স্বামী স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অর্থনৈতিক লেনদেন, সামাজিক লেনদেন, বিচার, এটা সেটা, হাজারটা বিষয়, এমন কোনো বিষয় নেই যে বিষয়ে ইসলাম কোনো কথা বলেনি। কেন ইসলাম একটা ব্যক্তির সকল বিষয়ে হস্তক্ষেপ করতেছে? কারণ লিগ্যাল ফ্রেমওয়ার্কগুলোর এক একটা উদ্দেশ্য থাকে। অ্যাজ আ লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিন ইসলাম, তার উদ্দেশ্য হলো মারেফাতুল্লাহ, আল্লাহ পরিচয় লাভ করা, আল্লাহর সাথে পরিচিত হওয়া, এটা হলো তার উদ্দেশ্য।
কিন্তু দিনে জগা খিচুড়ি যেটা, এটার এরকম হারমোনিয়াস একটা একক উদ্দেশ্য নাই, যার ফলে দিনে জগা খিচুড়ি যেটার মধ্যে আমরা সবাই কম বেশি আসি, সেটা আমার ইকোনমিক ট্রানজ্যাকশান এক্সচেঞ্জ যা আমরা মানুষের সাথে করতেছি, সেটা হয়তো আমার ভিতরে জানোয়ার একটা সত্তা তৈরি করতেছে, কঞ্জুস, স্বার্থবাদী, জমা করে রাখবো আমি এরকম। আবার আরেকটা ইজম হয়তো আমি নিছি, আমাদের সমাজের লোকজন মিলে বা দিন ইসলাম থেকে একটা জিনিস নিছি, হ্যাঁ, নিয়ে সেইটা হয়তো আমার জীবনে আবার উদারতা বা সামথিং তৈরি করতে চাচ্ছে। এখন এটার সাথে এটা মিলতেছে না। সো দিনে জগা খিচুড়ি রিয়েলি ইট টেক্স ইউ নো ওয়্যার। আপনার এই ইকোনমিক ট্রানজ্যাকশান আপনাকে একদিকে নেবে, উত্তর দিকে আপনার সোশ্যাল এক্সচেঞ্জ ইন্টারাকশান আপনাকে দক্ষিণ দিকে নেবে, আপনার পারিবারিক জীবন আপনাকে পশ্চিম দিকে নেবে, আর একটা এক্সচেঞ্জ আপনাকে আরেক দিকে নেবে, এরকম আপনাকে নানান দিকে নিয়ে হয়রান হয়ে ঘুরে মরতেছেন। এবং এই হয়রান হয়ে ঘুরে মরতে থাকা মানুষেরাই পথ খুঁজতেছে, সবাই চারিদিকে সারা পৃথিবীতে পথ খুঁজতেছে। এই জন্য তারা বিভিন্ন ইজম নিয়ে আলাপ করতেছে, এই ইজমের গুড অ্যান্ড ব্যাড। ইজম নিয়ে কত লোক যে পড়াশোনা করে, কত যে বই লেখার, কত যে বই পড়ে, এই ইজম সেই ইজম। তারপর দেখে এটার সাথে ওটা সামঞ্জস্য হয় না হয়, একটা ইজম ছাড়া একটা ইজম আনে, এইভাবে এক্সপেরিমেন্ট করতে করতে মানব জীবন এক একটা সিভিলাইজেশন শেষ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা দিন ইসলামের বিষয়টা দেখলাম এবং দিনে জগা খিচুড়ি দেখলাম, যে দিনে জগা খিচুড়ির মধ্যে থেকে 90% জগা খিচুড়ি দিনের মধ্যে থেকে আমরা যখন দিন ইসলামের দুই চারটা এলিমেন্টকে ইনকর্পোরেট করে নিয়ে আসি, তখন ওই এলিমেন্টগুলো হয় ফরেন অবজেক্ট। এবং শরীরের মধ্যে একটা জীবাণু ঢুকলে যেমন হোয়াইট ব্লাড সেল গিয়ে ওটাকে মেরে ফেলে, সেই রকম আমাদের এই দিনে জগা খিচুড়ির সাথে ইনকম্প্যাটিবল হয় আমার সেজদা, আমার রোজা এবং আমার 2-4টা দাড়ি বড় রাখা বা ইত্যাদি ইত্যাদি জিনিস, ওইটার সাথে ইনকম্প্যাটিবল। রিয়েলি কর্পোরেট কালচারের সাথে টাকনু বের করে পাঞ্জাবি পরে যাওয়াটা মেলে না। সো আপনার দাড়ির একটু একটা শেপ রাখতে হবে, কর্পোরেট কালচারের সাথে মেলে না। আপনার নামাজটা আপনি আওয়ালক্ত নামাজ এখন পড়তে পারবেন না, ইউ হ্যাভ মিটিংস, আপনার ব্রেক টাইম ডিফারেন্ট, সো পারতেছেন না। আপনার নামাজ এবং আপনার পর্দা, আপনার ড্রেস আপ, গেট আপের যে দিন ইসলাম যা দেয়, ওইটা ইনকম্প্যাটিবল হয়ে যাচ্ছে, ওটা ফরেন অবজেক্ট হয়ে যাচ্ছে। কারণ আপনার লাইফের মেজরিটি অংশ ইন এসেন্স দিনে জগা খিচুড়ির মধ্যে আছে, আপনার আমাদের সবার। এবং আরও খেয়াল করলে বুঝতে পারবেন যে এই দিনে জগা খিচুড়ি আমাদের ভিতর যে সকল মানবীয় গুণাবলীর বিকাশ ঘটায় এবং যেগুলোর ঘটায় না, সেইগুলোর ফলে আমরা আল্লাহকে চিনতে পারতেছি না। আপনাদের মনে হবে যে দিন ইসলাম কেন বলে যে তোমার স্ত্রীকে একটা উপহার দাও, তোমার সন্তানের গালে চুমু দাও, সন্তানকে কোলে নাও, বা এরকম করো সেরকম করো। এগুলো কেন? আমার ব্যক্তি জীবনের মধ্যে ধর্ম কেন হাত দেবে? আমার পার্সোনাল রিলিজন আমি করবো, আমার ওয়াইফ তার রিলিজন করবে, আমার বাচ্চা তার রিলিজন করবে। বাট ইসলাম তাকেও বলে, আমাকেও বলে, বাচ্চাকেও বলে, সবাইকে বলতেছে। কেন বলতেছে? ওয়াইফকে ফুল দিলে আল্লাহরে চিনবো কেমনে? মেবি ইসলাম চায় যে এই এনগেজমেন্ট ইন্টারাকশনের মাধ্যমে আমার এমন একটা মানবীয় গুণ তৈরি হোক, এবং রাস্তায় দোকানদারের সাথে, রিক্সাওয়ালার সাথে, অফিসে, কর্মক্ষেত্রে ইন্টারাকশন এনগেজমেন্ট ইসলাম সম্মত করার মাধ্যমে আমার আরও এমন এমন গুণ বিকশিত হোক, এমন এমন পরিমাণে হোক, যেগুলো একসাথে গ্রো করতে করতে একটা এমন ভারসাম্যপূর্ণ অবস্থা হবে, যেই গুণাবলীগুলো যেই মাত্রায় আমাকে আল্লাহর কাছে পৌঁছাতে হেল্প করবে। হি নোজ, আই ডোন্ট নো, গড নোজ, আই ডোন্ট নো, প্রফেট নোজ, আই ডোন্ট নো। আমরা গবেষণা করতে পারি, এক একটা গুণ নিয়ে গবেষণা করতে পারি, রিসার্চ করতে পারি। এই জন্য ইসলাম এভাবে সবগুলো গুণকে নির্দিষ্ট আকৃতিতে বিকশিত করতে চায়। আপনি দেখবেন অন্যান্য দিন আপনার কোনো কোনো গুণকে অনেক বেশি ফ্লারিশ করে দিচ্ছে, ইসলাম এতটা ফ্লারিশ করতে অ্যালাউ করে না। আপনি ভাববেন ইসলাম তো একটু কম দিচ্ছে। ইসলাম মেবি চায় তোমার এটা এইটুকু থাক, তোমার আরেকটা গুণ একটু ফ্লারিশ হোক, কারণ ভারসাম্য দরকার আছে। ইসলাম এইমস ফর দিস কামালত, পারফেকশন, ব্যালেন্স। একদিকে অনেক বড়, একদিকে একদম ছোট, 4 চাকার একটা চাকা অনেক বড় আর 3টা চাকা ছোট ছোট, আমি তো চক্কর খাইতে থাকবো, কারণ আমি তো সিরাতুল মুস্তাকিমে যাত্রা করতেছি। এই সমস্ত বিবেচনায় দিন ইসলাম কোন কোন গুণের কীরকম বিকাশ ঘটায় আমাদের দিন ইন টার্মস অফ লিগ্যাল ফ্রেমওয়ার্ক, যা আমাদের ইন্টারাকশান এক্সচেঞ্জগুলো কেমন হবে এইটার সূত্র, সকল বিষয়ের সূত্র এই দিন কেমন দিছে,
সেটা আমার ভিতর কোন কোন গুণের বিকাশ ঘটায়, এবং অন্যান্য বাংলাদেশে আছে, অন্যান্য দেশে যেই দিনগুলো আছে, সারা দুনিয়াতে আছে, দিনে জগা খিচুড়ি, ইন এসেন্স দিনে জগা খিচুড়ি, সেগুলো মানুষের কোন কোন গুণের বিকাশ ঘটায়, সেগুলো হচ্ছে ম্যাটার অফ ইনভেস্টিগেশন। এই হয়ে গেল দিন ইসলাম ভার্সাস দিনে জগা খিচুড়ি বা দিন ক্যাপিটালিজম। শুধু ক্যাপিটালিজম বললে হবে না, কারণ ওটা অ্যাকচুয়ালি দিন না, ওটা পার্ট অফ দিন। আপনি ক্যাপিটালিজমের সাথে লিবারালিজম আনছেন, এই ইজম সেই ইজম আনছেন, ডেমোক্রেসি আনছেন, সব কিছু মিলায় দ্যাট ইজ দিন, ইয়োর দিন। নাম নাই, সো দিনে জগা খিচুড়ি বলতে পারেন, বাট ওটা একটা দিন। এপাশে দিন ইসলাম। এখন লিগ্যাল ফ্রেমওয়ার্ক থাকবেই, অস্বীকার করার উপায় নেই। আপনার জীবনে অর্থনৈতিক লেনদেন থাকবেই, আপনার জীবনে অ্যাডমিনিস্ট্রেশন, সমাজ জীবনে শাসন ব্যবস্থা থাকবেই, শাসক থাকবেই। শাসক আমরা কিভাবে শাসক নির্বাচন করব, না শাসক বংশধারায় আসবে, আসমান থেকে লাফ দিয়ে পড়বে, শাসক কি হবে না হবে, খেলাফত, গণতন্ত্র, এই বিষয়গুলো আমরা সামনের দিনগুলোতে দেখব। বাট এইগুলো অস্বীকার করার উপায় নাই, সমাজকে অস্বীকার করার উপায় নাই। শাসন ব্যবস্থা, শাসক, সমাজের লিডার, এটাকে অস্বীকার করার উপায় নেই। বরং কোয়েশ্চেন হচ্ছে সমাজে পারস্পরিক মোড অফ ইন্টারাকশান কেমন হওয়া উচিত, পারস্পরিক জীবনে হস্তক্ষেপ কতখানি হওয়াটা বাঞ্ছনীয়, সমাজের যে লিডার, সেই লিডারের যোগ্যতা, গুণ, বৈশিষ্ট্য কী হবে, কিসের ভিত্তিতে সে লিডার হয়ে উঠবে, এগুলো হচ্ছে কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আগামী দিনে কী কী বিষয় দেখব একটু আপনাদের সিনপসিস বলে দিই। সেটা হচ্ছে হিউম্যান সিভিলাইজেশন, এর সাথে লিগ্যাল ফ্রেমওয়ার্কের কম্প্যাটিবিলিটি। মানব জাতির ইতিহাসে অনেক সভ্যতা উত্থান ঘটেছে, পতন ঘটেছে। এই সভ্যতা জিনিসটা কি, হিউম্যান সিভিলাইজেশনের উপর আমরা ফোকাস করব, সিভিলাইজেশনাল নিড দেখব, এবং লিগ্যাল ফ্রেমওয়ার্কগুলোর কম্প্যাটিবিলিটি সিভিলাইজেশনের সাপেক্ষে, এই বিষয়টা আমরা দেখব। তারপরে নবী, রাসূল, ইমাম, ইসলাম অ্যাজ এ লিগ্যাল ফ্রেমওয়ার্ক কী চায়, এবং সেটা বাস্তবায়নের জন্য নবী, রাসূল এবং ইমাম, এই বিষয়গুলো তাদের কর্মগত পার্থক্য কী কী, নবী একজন, রাসূল আর একজন, ব্যাপারটা কি আসলে, ইমাম আর একটা ব্যাপার কি, এগুলো। তারপর খলিফা ন্যূনতম যোগ্যতায় কোরআনের নিশ্চিত জ্ঞান প্রসঙ্গ, এই বিষয়গুলো আমরা দেখব। মোটামুটি আজকে কতগুলো টপিক আমরা কভার করলাম। আমরা এখন 10 মিনিট কোয়েশ্চেন অ্যান্সার সেশন, 20 মিনিট করব। আপনারা প্রশ্নগুলো বলতে শুরু করেন, আমি টুকটাক আমার পার্সোনাল কিছু কাজ করতেছি নোটের। অলিভ কোয়েশ্চেন অ্যান্সার সেশন কন্ডাক্ট করেন। অলি আছেন? হ্যাঁ, কিউএনও রেকর্ড করতে পারতেন। হ্যাঁ, আচ্ছা, সে অসুবিধা নেই, বলেন। আচ্ছা, ফেসবুকে বলে সাউন্ড কম, সরি ফেসবুকে সাউন্ড কম বলে কেন? আমি তো চেক করছি, আমি জানি না, আমার না ঠিকই আছে, আই থিং আই ডোন্ট নো। আচ্ছা ঠিক আছে, আমি আমি বলি না তো ভালো না লাগতো। ওকে, গুগল মিটে লিঙ্ক দিছি, অসুবিধা নেই। হ্যাঁ বলেন। মূল আলোচনা তাহলে শেষ হলো। আজকে আমরা যে আলোচনাটা আর কি আমাদের ইন্টারেস্ট ছিল সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম ভার্সেস সোশ্যালিজম বা সোসাইটি আর কি। হুম তো মানে ব্যক্তি সত্তার সাথে সোসাইটির যে মিল, আসলে ব্যাপারটা কিরকম এটাই। কিন্তু পরবর্তীতে আলোচনাটা আর কি একটু মডিফাই হয়ে আলোচনাটা ইন্ডিভিজুয়ালিজম ভার্সেস ইন্ডিভিজুয়ালিজম হয়ে গেছে। তো আমরা যারা জেনারেলিস্ট ক্লাস বুঝি, আমাদের জন্য একটু ক্যাচ করা ইজি হবে, কারণ আমরা এত 15-16 দিন ধরে মানুষকে দান্ডিক সত্যি কতটা মনে হয় 100 বারের বসেছি। হুম কতটা মানুষের ভিতরে ভালো করার ইচ্ছা আছে, খারাপ করার ইচ্ছা আছে। আর এই গুণগুলো সুপ্ত অবস্থা থেকে গভর্নমেন্ট অবস্থায় থাকে, পরিবেশের কারণে হোক বা তার নিজের প্র্যাকটিসের কারণে হোক, এই গুণগুলো বিকশিত হয়। তো এই গুণগুলোকে বিকশিত করার জন্য মূলত আসলে সোসাইটিটা ফর্ম করে। কারণ যেহেতু আমরা আরেকটা জিনিস মানুষ হচ্ছে একটা পারফেকশনের জীব, সে সবকিছুর পূর্ণতায় বোঝাতে চায়। আর এই প্ল্যাটফর্মটা দেয় থাকে সোসাইটি। সুতরাং সোসাইটি একটা ইনএভিটেবল ফর্ম, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, সে যেটাই হোক না কেন। ইভেন যারা ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাধীনতার কথা বলে, তারাও তো একটা অর্গানাইজেশন হয়ে এই কথাটা বলে, একটা প্ল্যাটফর্ম আছে, তাই নিজে অটোমেটিক একটা সোসাইটি ক্রিয়েট করছে নিউজিল্যান্ড। হুম তো আসলে এই ফর্মটাকে বা সোসাইটির ফর্মটাকে মানুষ বিভিন্নভাবে সংজ্ঞায়ন করে আলাদা করতে পারে, কিন্তু সোসাইটি হিস্ট্রি তো কখনো ডিনাই করতে পারবে না। এটা একটা রিচ হিস্ট্রি আছে, এটাকে ডিনাই করার কোনো সুযোগ নেই। তো আমরা আজকে আলোচনাগুলো দেখলাম, এইটার থেকে এটার সাথে আমাদের আইডিয়াল যে সোসাইটি আমরা ভাবি, বা আমাদের একটা যে আমাদের একটা গোল্ডেন পিরিয়ড ছিল যেটাকে বলা হয়, বা আমরা একটা নিজেরা আসার পর একটা সোসাইটির কল্পনা করি, এই আলোচনার সাথে এটা কি মিল, এটা একটা আপনি বলতে পারেন, বা এটা নিয়ে যে কোনো কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আজকের ক্লাসের উপরে কোয়েশ্চেন করলে ভালো হবে, কারণ ইমাম মাহদী আলাইহিস সালামের বিষয়টা আমরা তো, এটা তো 3 দিনের ক্লাস, সো ওইটা অবশ্যই চলে আসবে কাল পরশুর ক্লাসের মধ্যে। ইমাম মাহদী আলাইহিস সালাম কালকের ক্লাসেই চলে আসবে। তো আজকের বিষয়গুলোর উপর কোয়েশ্চেন করলে ভালো হবে।
আমি করবো। যে কেউ, যে কেউ। হ্যাঁ, আমার মনে হয় মানে আপনারা করলে ভালো হয় আর কি। হ্যাঁ, মানে হ্যাঁ, আমি হ্যাঁ। করলে আমি করবো, পরে আপনারা শুরু করেন। আচ্ছা, আচ্ছা। আর ফেসবুকে ওকে প্রশ্ন দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ গুগল মিটে আসতে পারেন, লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, বলেন। কারো কোনো প্রশ্ন নাই? তো কি অনেক বেশি ইনপুট দিয়ে ফেলছি নাকি? প্রশ্ন থাকা দরকার। রতন ভাই কিছু বললেন? হ্যাঁ, মুরাদ বলেন। সব কি মুরাদ বলে কিছু হলে আমার জবাই দেয় হালারা। মুরাদ বলেন। ভালো ছাত্র হলে এটা একটা বিপদ। মুরাদ আছে, সিয়াম আছে, তারপর আছে টিপু স্যার আছে, প্রতীক ভাই আছে। আপনারা কিছু বলেন, মানে ফিডব্যাক দেন দরকার হলে, কিংবা হ্যাঁ, আপনি ফিডব্যাক বলেন দেন, দরকার ফিডব্যাক দিতে পারেন, আমরা যে এটাকে কোনো কিছু। ইমপ্রুভ করতে পারি, আমরা এটা তো বই আকারে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো মাইক অন করেন, কথাবার্তা বলেন। জি সালাম। জি সালাম, বলেন। এই তো ভালো ছাত্রদের আদব হচ্ছে কোনো প্রশ্ন না করা, শুধু মন দিয়ে শোনা। ভালো ছাত্রদের আদব হলো মন দিয়ে শোনা, না? আচ্ছা, জি জি। নোট করেছেন খাতায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই লেকচারটা আগে কারা কারা পাইছেন বলেন তো? কারা একদমই পাইছেন, পান নাই? আমরা তো পাইছিলাম মনে হয় না, গাজীপুরে। না, গাজীপুরে তো এটার উপর লেকচার মিস গেছিল। এটা তো প্রথম দিন হওয়ার কথা ছিল, আমরা তো রাতে দেরি করে পৌঁছালাম। ভালো ছাত্র না আপনি, ভাই আপনি টপিকে ভুলে গেছেন। আচ্ছা আচ্ছা। এটা এই এই টপিক বলে যাওয়ার প্রসঙ্গে একটা গল্প মনে আসতেছে আসতেছে, ভাব পুরোপুরি আসে নাই, নাহলে এখন গল্পটা বলতাম আর কি। যাই হোক, আহ, কারা কারা পাইছেন? রিফাত মনে হয় এটার ক্লাস পাইছেন। প্রতীক পাইছিলেন? এটা আসতে কেন আপনার কণ্ঠ? ইফতার করেননি? এখন শোনা যায় ভাই? হ্যাঁ, একটু জোরে বলেন। আমার হেডফোনে মনে হয় issue। হ্যাঁ, হ্যাঁ, পাইছিলাম তাই। ক্লাস পাইছিলেন ওই যে সকালবেলা আমরা মনে হয় এটা পুরোটা ক্লাস করছিলাম ফজরের না, পর একদম। রাতে করছিলেন। ও, রাতে মানে দেখছেন, আমি ভুলে গেছি। এই- রাতে ওই যে রান্না বান্নার সময় এটা ক্লাস হ্যাঁ হ্যাঁ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 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 সন্ধ্যার সময়, তখন আবার আমাদের ডাক্তার সাহেব ঘুমায় গেছিল ওই ক্লাসের সময়। ডাক্তার সাহেব আছেন না? হ্যাঁ, ডাক্তার সাহেব আছেন। তো আজকেও ঘুমায় গেছেন কিনা জানি না, বাট এটা নিয়ে আমাদের গাজীপুরে আরেকবার গত ডিটক্সে আমাদের এটা নিয়ে ক্লাস হয়েছে। আইডিয়ালি আমরা এক একটা টপিকের উপরে 2 ঘন্টা করে দিচ্ছি, তো 11টা টপিকে আমাদের 22 ঘন্টা মিনিমাম দরকার। আচ্ছা, শুক্রিয়া। তো ওই দিন আর কি একটু কষ্ট হয়ে গেছিলো। বাট আপনারা আর যারা শোনেন নাই, আগে এই ক্লাসটা পান নাই, আপনারা কিছু ফিডব্যাক দিতে পারেন যে এটা নিয়ে আপনারা কী চিন্তা করতেছেন। আপনারা কিছু প্রশ্ন আমাকে দিতে পারেন, যেটা আমি ফার্দার ডিসকাশনে ইনকর্পোরেট করার চেষ্টা করব, কোনো কিছু যেন মিসিং না যায়। সো প্রশ্ন করেন। সাকিব আহমেদ, আপনি বলতে পারেন, আপনার সাথে কথাবার্তা হয়েছে আগে। আরে সবাইকে জোর করে করে। আমি হচ্ছে আজকে লেকচার শুনতে পাইনি, শেষের দিকে জয়েন করছি তো, পরে রেকর্ড শুনতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, রেকর্ড শুনে নিন। আর আর কে আছেন কোনো পার্টিসিপেট করার মতো? তাকি চলে যাচ্ছে, তাকি আগে ক্লাস করেনি, ক্লাস করার পরে প্রশ্ন, বিশেষ করে ভার্সিটির ছাত্র ইয়াং যারা আছে তাদের তো এগুলো নিয়ে কথা বলা উচিত, তারা ফিডব্যাক না দিলে হবে? সিয়াম কি আছেন না? সিয়াম, সিয়াম। জি জি আছে। জি, ওয়ালাইকুম আসসালাম। সেহরি করছেন? আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, আচ্ছা, এখন তো এখানে পাওয়াটা হুম, বলেন। তো এখন রোজা বসে গেছে। তো আমার হ্যাঁ, কাছে মনে হয় যে ইজম ইজম জিনিসটাও দরকার আছে, যে হ্যাঁ এত ইজম চলে আসছে এখন, হিউম্যানিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, হুম, কিন্তু আমার মনে হয় এটা শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ থিং। মানে আমি জানি না ক্যাপিটালিজমকে আমি কিভাবে বুঝাবো একটা শব্দ দিয়ে, যদি আমি ক্যাপিটালিজম শব্দটা না ইউজ করি, হুম, বা হুম, হুম, এই যে মানব ধর্ম যেটা, হুম, যেটা হিউম্যানিজম, এটা বুঝাতেই আমার প্রায় 5 থেকে 10টা বাক্য লাগবে। হুম। তো আমার মনে হয় যে ইজম শব্দগুলো স্টিল দরকার আছে, যদিও এগুলো মানে মানা বা পালন করার বিষয়টা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, মানে লেবেল তো দরকার, নামকরণের যে প্রয়োজনীয়তা, কারণ আপনার একটা বড় একটা বিষয়কে বোঝাতেই তো আমাদের একটা নামকরণ দরকার হয়। বাট আমার বরং আরেকটা নামের দরকার, সেটা হচ্ছে যে ইকোনমিক ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ক্যাপিটালিজম, তারপরে সোশ্যাল মোড অফ ইন্টারাকশনের ক্ষেত্রে লিবারালিজম, এরকম কয়েক রকম ইজম মিলে যে একটা টোটাল লিগ্যাল ফ্রেমওয়ার্ক হইতেছে,
এইটার একটা নাম দরকার না, দিন। এখন এটাকে তো আরবিতে দিন বলে। এখন দিন ইসলাম এর বিপরীতে আমরা বর্তমানে যে দিনটা আছে এটার কেউ নামকরণ করতেছে না, এটা এলিমেন্টগুলোর নামকরণ করছে। বাট এটাকে একটা টোটাল প্যাকেজ হিসেবে যদি একটা নাম দিয়ে দেখানোর সুযোগ না হয়, তখন আমরাকে এটাকে ইন কন্ট্রাস্ট উইথ দিন ইসলাম দেখাইতে পারি না, এটা একটা সমস্যা হয়। আমার মনে হয় যে এই সবকিছুকে একটা জিনিসের মধ্যে প্যাকেজ করতে গেলে বোধ হয় ইন্টারভিউ বা নিউ বলা যায় বা সেকুলার ল বলা যায় ইন জেনারেল, কারণ বা সেকুলার জীবন ব্যবস্থা, সেকুলারিজম, হ্যাঁ হ্যাঁ বলা যায়। সবকিছু ইনক্যাপসুলেট করে, হুম, মানে যেটা আমার মনে হয়। ওকে, তো সেকুলারিজম, হ্যাঁ আমরা সেকুলারিজম বলতে পারি। তো আমাদের সেকুলারিজমের মধ্যে আবার কিছু ইসলামিক এলিমেন্টও আছে, ওটা মিলেই আমাদের সেকুলার ইসলাম। সেকুলারিজম হ্যাঁ বলা যায়, তার মধ্যে গভর্নেন্স আছে, এটা ওটা আছে। ওকে, বাট অনেক রূপ থাকে তখন। যেমন কেউ মানে সমাজতান্ত্রিক ইকোনমি চাচ্ছে, কেউ পুঁজিবাদী ইকোনমি চাচ্ছে, স্টিল দুইটাই আমরা সেকুলার বলতে পারি। সেকুলার অর্থ যদি হয় এই দৃষ্টিকোণ থেকে যে ধর্ম সম্পর্কহীন, মানে ঐশী কিতাবের সাথে সম্পর্ক নাই, এই দৃষ্টিকোণ থেকে যদি সেকুলার বলি, তাহলে ওটাকে একভাবে ক্যাটেগরিক্যাল নেমিং করা যায় বটে। বাট ইন্ডিভিজুয়াল সেট অফ প্যাকেজেস তাদেরকে আলাদাভাবে খুব বেশি আইডেন্টিফাই করা যায় না। স্টিল এই নেমিংটা থাকে অ্যাঙ্কর্ড টু দ্য ডিভাইন বুক, আইদার টুয়ার্ডস ইট অর এগেনস্ট ইট। বাট যদি এরকম নামকরণ করা যেত যে মার্কসিস্ট ইকোনমি প্লাস এরকম ফ্যামিলি মডেল প্লাস এইটা মিলে সেকুলার V1, সেকুলার 2.0, সেকুলার 3.0 বা সামথিং বা ইত্যাদি ইত্যাদি, তাইলে মনে হয় আরও ওয়েল ডিফাইন্ড হইতো। বাট এই ধরনের ওয়েল ডিফাইন্ড খুব বেশি করা হয়নি, বা আমার জানা মতো নাই আর কি। আমার এক্স্যাক্টলি মাথায় আসতেছে না কোন ওয়ার্ডটা ভালো হবে সবকিছু ইনক্যাপসুলেট করার জন্য। হ্যাঁ, তো ওইটা আমরা না হয় আপাতত দিনে জগা খিচুড়ি নাম দিতে পারি, বাট সেকুলারিজমও বলা যায়। সেকুলারিজম বললে আবার হয় কি, ওয়াইডলি ইউজড শব্দগুলো অনেক ভুল অর্থ সমাজে তৈরি হয়ে যায়। সো আমি যখন দিন ইসলাম বলি, প্রচুর মানুষ মনে করবে সে দিন ইসলামে আছে। কেন? কারণ সে নামাজ পড়ে, সে রোজা রাখে, কিন্তু সে যে অ্যাকচুয়ালি সেকুলার দিনের মধ্যে বসবাস করতেছে ইন এসেন্স, এটা তাকে বোঝাতে গেলে আমার দিন ইসলাম কথাটা না বলে অন্যভাবে আগাইতে হবে। দিন ইসলাম বলে সে মনে করে আমি তো দিন ইসলামেই আছি, আবার দিন ইসলামের দিকে ডাকতেছে কেন? কিন্তু আসলে সে সেকুলার দিনের মধ্যে ইসলামের কিছু এলিমেন্ট নিয়ে একটা নতুন দিন তৈরি করে এটা সে যাপন করতেছে আর কি। তো তখন হলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এনিওয়েজ, আমাদের একটা কমেন্ট আসছে, আমার একটা নোয়াখাল্লা টাইপ প্রশ্ন আছে, ব্যক্তি আমি যদি আমিত্ববোধ হতে মুক্ত হতে চাই, তখন আইডেন্টিটি ক্রাইসিসের ঝুঁকি আছে কি না, যদি না সেই ব্যক্তি দিন ইসলাম কি সেটা না বোঝে। একটা গল্প ছিল না, যে এক হুজুর ওয়াজ করার আগে সে বলে যে আপনাদের মধ্যে কোনো ছাত্র আছে নাকি, তাহলে কিন্তু আমি একটা গল্প বলবো না। হ্যাঁ, কেউ হাত তোলে না। ঠিক আছে, কোনো ছাত্র নাই, তো ঠিক আছে আমি একটা গল্প বলবো। কী গল্প? একটা নদী ছিল, সেই নদীর পাড়ে একটা গাছ ছিল, ওই গাছের পাতা যদি নদীতে পড়তো কুমির হয়ে যেত, আর মাটিতে পড়লে বাঘ হয়ে যেত। তখন একজন উঠে বলে, হুজুর যদি মাঝামাঝি পড়ে? তো বলাই বলছিলাম কোনো ছাত্র থাকলে আমি বলবো না। তো এখন দার্শনিক মুরাদ প্রশ্ন করেছে যে ব্যক্তি আমি যদি আমিত্ববোধ হতে মুক্ত হতে চাই, তখন আইডেন্টিটি ক্রাইসিসের ঝুঁকি আছে কি না, যদি না সেই ব্যক্তি দিন ইসলাম কি সেটা না বুঝে। আইডেন্টিটি ক্রাইসিস মানে কেউ আইডেন্টিটি ছাড়া তো থাকতে পারে না। ইটস লাইক ইমাজিনিং ভ্যাকিউম। ক্যান ইউ রিয়েলি ইমাজিন ভ্যাকিউম? ডাজ ভ্যাকিউম ইভেন এক্সিস্ট? আল্লাহুস সামাদ, এই আয়াতটার যে ব্যাখ্যা, সেটা একটা ব্যাখ্যা এরকম যে আল্লাহ অমুখাপেক্ষী, আমরা বাংলা অনুবাদ করি, বাট কনভার্সলি সকল মুমকিনুল উজুদ হচ্ছে আল্লাহর মুখাপেক্ষী। তার মানে এমন কোনো আইডেন্টিটি তৈরি হইতে পারে না যে আল্লাহ ফ্রি, আল্লাহ থেকে সেপারেট, এটা সম্ভব না। যার ফলে সকল আইডেন্টিটি অ্যাঙ্কর্ড টু গড,
সকল অস্তিত্বের নাম বা সংজ্ঞা আল্লাহর সাথে জড়িত, সংযুক্ত, আল্লাহর সৃষ্টি হিসেবে। সো রিয়েল আইডেন্টিটি হইল ওইটা, মানে আমাদের সবার আইডেন্টিটি আল্লাহর সাথে কানেক্টেড। আর আল্লাহ হচ্ছেন নিজ গুণে নিজে অস্তিত্বমান, খোদ ফার্সিতে বলে, মানে খোদ মানে নিজ, খোদ মানে হচ্ছে যে নিজে থেকে অস্তিত্বমান, স্বয়ম্ভু। এই হচ্ছেন রিয়েল আইডেন্টিটি। আর বাকি যেটা হচ্ছে কন্টিনজেন্ট আইডেন্টিটি, ডিপেন্ডেন্ট আইডেন্টিটি। কেউ যদি আমিত্ববোধ হতে মুক্ত হতে চায়, আইডেন্টিটি ক্রাইসিস। সো এটা সম্ভব না যে সে আইডেন্টিটি শূন্য হয়ে গেছে, ক্রাইসিসে ভুগতেছে, মানে কোনো কিছুর অনুপস্থিতি, কোনো আইডেন্টিটি নাই, এরকমটা সম্ভব না। হ্যাঁ, এটা একটা চোখে পর্দা পড়তে পারে যে আমার মুসলিম আইডেন্টিটি নাই, অমুক আইডেন্টিটি নাই, এই আইডেন্টিটি নাই, সেই আইডেন্টিটি নাই, বাট রিয়েলি কেউ আইডেন্টিটি মুক্ত হইতে পারে না, কারণ তখন তাকে প্যারালাল গড হইতে হবে। তো প্রকৃত অর্থে কেউ আইডেন্টিটি ক্রাইসিসেও ভুগতে পারে না। সে কারো না কারোর সাথে কানেক্টেড থাকে, সে আল্লাহর উপর নির্ভরশীল, হয় আল্লাহমুখী যাত্রাকারী হিসেবে অলিয়া উলিয়াদের সাথে, এবং তাদের দিন, তাদের লিগাল ফ্রেমওয়ার্ক, তাদের শরীয়ত, তাদের সমাজ, সমাজের নেতা, এগুলোর সাথে সে কানেক্টেড। দ্যাট ডিফাইন্স হিজ আইডেন্টিটি, দ্যাট শেপস হিজ আইডেন্টিটি। অথবা কেউ এর অপোজিট ডাইরেকশনে যাত্রা করতেছে। সো আল্লাহ বিমুখী কামালত, সেখানে ইবলিশ এবং সেখানে বিভিন্ন মন্দ ইজম যেগুলো আছে, ইসলাম বিপরীত যে ইজমগুলো আছে, ওই সব ইজম মিলে তার আইডেন্টিটি তৈরি করে। যখন সে বলে আমি ইসলামিক ইজম বা ইসলামিক আইডেন্টিটি ঝেড়ে ফেললাম এবং আমি অন্য কোনো আইডেন্টিটিও নিলাম না, ইন এসেন্স সে গায়রুল্লাহর দিকে যাত্রা করতেছে, সে আল্লাহ বিমুখী পারফেকশনের দিকে আগাচ্ছে, যদিও সে মনে করে আমি নিউট্রাল বা আমি স্থিতিশীল অবস্থায় আছি। কেননা ইরফানি দৃষ্টিকোণ থেকে স্থিতিশীল অবস্থা বলে কিছু নাই। নোয়াখালী টাইপ উত্তর হয়েছে প্রশ্নের? উত্তর বরিশাল, ঠিক আছে, অসুবিধা নেই, আমার এলাকার সাথে মিলেছে। ফেসবুকে কিছু কমেন্ট আসছে, আমরা ওই দু একটা একটু দেখি, তারপর আমরা আমাদের ক্লাস ইনশাল্লাহ ক্লোজ করব। আবাবিলের দোয়া ছাড়া আর অন্য কোনো ইফেক্টিভ কলাকৌশল নেই। আমি কমেন্টটা ঠিক বুঝতে পারিনি, 6 মিনিট আগের কমেন্ট। আর একটা কমেন্ট একজন করছেন, কালেকটিভ ওয়েলফেয়ারের জন্য সমাজ মানুষের ওপর নানান বিধিনিষেধ আরোপ করতে পারে, এটা সেন্সিবল, কিন্তু তার ক্ষেত্র এবং মাত্রা কতটুকু হওয়া উচিত সেটা কিভাবে নির্ধারণ করা যায়। ওকে, আমরা এটা নিয়ে দেখতেছি। আরেকটা কমেন্ট হলো, দিন ইসলাম বলতে ইসলামের নির্দেশনা পারফেক্টলি পালন করা বোঝানো হচ্ছে, নাকি ইসলাম বিভিন্ন বিষয়ে যে অ্যাকসেপ্টেবল লিমিট দিয়েছে তার মধ্যে থাকা, যেমন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া ভার্সেস শেষ সময় নামাজ পড়া। দিন ইসলাম বলতে আমরা বিগত ক্লাসে ওই জিনিসটা আলাপ হয়েছে কিছুটা, ওটার সাথে রিলেট করে বলি। দিন ইসলাম বলতে প্রাথমিকভাবে শরীয়ত, ওয়াজিব এবং হারাম, এইটার শরীয়তের এটার যে ফ্রেমওয়ার্ক, এটাকে ইউ ক্যান ইমাজিন ইট অ্যাজ দ্য বেসিক লেয়ার অফ দিন ইসলাম। এটা যে কাউকে মানতেই হবে। সো সে আজানের সাথে সাথে নামাজ পড়ুক বা পরের আজানের 5 মিনিট আগে নামাজ পড়ুক, স্টিল সে ফরজ পালন করতেছে, সো সে দিন ইসলামের মধ্যে আছে। এইটা হলো দিন ইসলামের বেসিক ফ্রেমওয়ার্ক, লেভেল 1। এরপর লেভেল 2, এবং সবার মোরাকাবা যেটুকু এক্সপেক্টেড, যে সবাই সার্বক্ষণিক নিজেকে এটাতে ব্যস্ত রাখবে প্রাথমিক লেভেলে যে আমি ওয়াজিব পালন করতেছি এবং হারাম থেকে দূরে থাকতেছি। কোনো কাজ ফরজও না হারামও না, আচ্ছা ওটা বাদ দিই, ফরজ একটা কাজ খুঁজে এনে করি, এইভাবে মুসলমানরা চলার চেষ্টা করবে। এটা হলো দিন ইসলামের লেভেল 1। দেন লেভেল 2 হচ্ছে মুস্তাহাব এবং মাকরু, সেটাও দিন ইসলামের অংশ। সো মুস্তাহাব হচ্ছে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, ওটাও দিন ইসলামের অংশ। কেউ আউয়াল ওয়াক্তে নামাজ পড়তেছে না, আখের ওয়াক্তে নামাজ পড়তেছে, শেষের দিকে নামাজ পড়তেছে, সেও দিন ইসলামের মধ্যে আছে। বাট দিন ইসলামকে যদি আমরা একটা 5তলা বাড়ির চিন্তা করি, সে হয়তো নিচতলায় আছে। সে আউয়াল ওয়াক্তে নামাজ পড়লে সে হয়তো 2তলায় গেল, তারপর নিয়ত শুদ্ধ করলে 3তলায় গেল, তারপরে নিজের ইগোকে যখন সে হত্যা করলো তখন সে 4তলায় গেল, 5তলায় গেল, ইত্যাদি ইত্যাদি। এইভাবে দিন ইসলাম একটা লিগাল ফ্রেমওয়ার্ক। তো ইসলামের নির্দেশনা পারফেক্টলি পালন করা বোঝানো না, ওই ফ্রেমওয়ার্ক, লিগাল ফ্রেমওয়ার্ক, শরীয়ত। আর অতএব আমরা যখন অন্য মানুষের সাথে কথা বলবো, আমাদের দিন ইসলাম বলতে রিয়েলি বাহ্যিক লিগাল ফ্রেমওয়ার্কটা বুঝাইতে হবে।
আমাদের খুব মানে অনেকে যে খুব সোয়াব, এই মুস্তাহাব, এই নফল আমল এগুলো নিয়ে এমন জোর দেয়, অথচ সে দিন ইসলামের হাজারটা শরীয়ত জানে না। সামাজিক লেনদেন, এটা সেটা, হাজারটা লেনদেন, সব কিছু সে সমাজের প্রচলিত নিয়মে চালিয়ে যাচ্ছে, কিন্তু ওই জায়গাতে ইসলাম কোন মোড অফ ইন্টারাকশন, এনগেজমেন্ট, এক্সচেঞ্জ চায়, ওই মোডগুলো সে জানে না এবং ওগুলো সে জানাচ্ছেও না। আর সে দিন ইসলাম বলতেছে, তসবি পড়ো, কপাল ঠুকাও, এই বা সামথিং লাইক দ্যাট। সো রিয়েলি পার্শিয়াল রিপ্রেজেন্টেশন, এবং এটা খুব ডেঞ্জারাস, এগুলো মানুষের হাত কমায় ফেলে। আর একটা কমেন্টের আগে আসছে, ওইটা আমরা একটু দেখি। কালেকটিভ ওয়েলফেয়ারের জন্য সমাজ মানুষের উপর নানান বিধিনিষেধ আরোপ করতে পারে, দিস ইজ সেন্সিবল, কিন্তু ক্ষেত্র এবং মাত্রা কতটুকু হওয়া উচিত সেটা কীভাবে নির্ধারণ করা যায়, এই ক্ষেত্রে রিয়েলি এটাই হচ্ছে আমাদের আগামী ক্লাসের একদম শুরুর টপিক, এটাই হবে যে রিয়েলি আমরা কীভাবে মাত্রা নির্ধারণ করব। কালেকটিভ ওয়েলফেয়ার, হোয়াট ইজ কালেকটিভ ওয়েলফেয়ার? কারণ আমার ওয়েলফেয়ার, আমি এখন যা চাই, আমি কালকে তা চাই না, কারণ আমি ডান দিক সত্তা, আমার দ্বন্দ্ব, যুদ্ধ, আমার নফসের জিহাদ, আমি আজকে একটা চাই, কালকে আর একটা চাই। সো আমার ওয়েলফেয়ার আমি যদি ডিফাইন করি, আমার ডেফিনেশন কালকে আমি কাটাছেড়া করে আরেকটা করব, এবং এটা যদি আমি দীর্ঘদিন করতে থাকি, আমি নিজ অস্তিত্বের উপর বীতশ্রদ্ধ হয়ে যাব, ক্লান্ত হয়ে যাব, এবং এইসব মানুষ সুইসাইড করে দিন শেষে, বেঁচে থাকতে পারে না, অথবা অন্যের উপর জুলুম করে বা নিজের উপর জুলুম করে, কারণ সে নিজেকে নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করে ফেলে, এবং প্রত্যেক এক্সপেরিমেন্টের যেই ব্যাকল্যাশ, এগুলো তার উপর সে এগুলোর মানে চিহ্ন বহন করে যেতে থাকে। অতএব কালেকটিভ ওয়েলফেয়ার, ইন্ডিভিজুয়াল ওয়েলফেয়ারের আলোচনা ছাড়া সম্ভব না। ইন্ডিভিজুয়াল ওয়েলফেয়ার ইসলামের দৃষ্টিতে একটা, অন্য দৃষ্টিতে আর একটা, বাট এটা এরকম না যে ইসলামের দৃষ্টিতে ইসলাম যেই জিনিসটাকে ইন্ডিভিজুয়াল ওয়েলফেয়ার হিসেবে দেখায় সেটা প্রত্যেক মানুষের প্রবণতা। আমরা পারফেকশনিস্ট অ্যানিমাল হিউম্যান বিংয়ের যেই লেকচারগুলো বিগত দিনগুলোতে দিয়ে আসছি, ওইটা থেকে বোঝার চেষ্টা করেন। কেউ নামাজ করুক না করুক, ইসলাম পালন করুক, ইসলাম জানুক না জানুক, ইসলাম শব্দ না জানলেও তার ভিতরে পরম নিখুঁত সত্তা খোদা তাআলার প্রতি একটা ঝোঁক, প্রবণতা তার ভিতরে বিল্ট ইন। ওই প্রবণতাকেই সে পারফেক্ট করার চেষ্টা করে, এবং ওইটাই তাকে ক্রিয়েটিভ অ্যানিমাল হিসেবে তাকে এগিয়ে নিয়ে যায়। এই প্রবণতা যেহেতু সকল মানুষের ভিতরে বিদ্যমান, অতএব ইন্ডিভিজুয়াল ওয়েলফেয়ার তখনই নিশ্চিত হবে যখন সে পারফেক্ট হয়ে উঠবে, যখন সে সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে উঠবে, যখন সে আরও ক্রিয়েটিভ হতে পারবে, এবং সেই পারফেকশন হলো গডলি পারফেকশন, আল্লাহমুখী পারফেকশন, আল্লাহমুখী কামালত, আল্লাহ বিমুখী কামালত নয়। ইন্টারেস্টিং, ইরানের কনস্টিটিউশন পড়ে দেখবেন, সেখানে এই বিষয়গুলো এভাবে একদম শুরুতে প্রিঅ্যাম্বলের মধ্যে দেওয়া আছে যে ইন্ডিভিজুয়াল পারফেকশন কীরকম, আমি আপনার একটু পড়ে শোনাই। এই যে দেখেন, during the course of human development towards perfection, each individual will himself be involved in and responsible for the growth, advancement and leadership of society. তারপর আবার দেখেন, এই যে আরেক জায়গায় বলতেছে যে in addition, the aim of government is to foster the growth of man in such a way that he progresses towards the establishment of a divine order in accordance with the Quranic phrase, and toward God is the journeying, inna ilayhi rajiun, and to create favorable conditions for the emergence and blossoming of man's innate capabilities, so that the theomorphic dimensions of the human being are manifested. In accordance with the injunction of the Prophet sallallahu alaihi wasallam, mold yourselves according to the divine morality. This goal cannot be attained without the active and broad participation of all segments of society in the process of social development. কারো কারো কাছে জটিল লাগতে পারে, বাট যারা বুঝতে পেরেছেন তো বুঝতে পারতেছেন, এই কনস্টিটিউশন যারা লিখছে তাদের থেকে দু একটা জ্ঞান ধার করে আমি এখন লেকচার দিচ্ছি। এনিওয়েজ, আমরা মনে হয় এই বিষয়টা মোটামুটি কাভার করছি যে কালেকটিভ ওয়েলফেয়ার এবং ইন্ডিভিজুয়াল ওয়েলফেয়ার, এটা নিয়ে যদি আমরা ডিভাইন কোনো বইকে কেন্দ্র করে, ঐশী কিতাবকে কেন্দ্র করে ভিত্তি করে আমরা আগাতে যাই, তাহলে তাও আমাদের একটা কমন গ্রাউন্ড থাকবে, যেটা একটা লং লাস্টিং সিভিলাইজেশনের মানে পথকে উন্মোচন করবে।
আর যদি তা না হয় স্টিল অনেক একটা গুন্ডাদের এলাকায় সবাই মিলে একটা গুন্ডামি ফ্লারিশ করার গুণাবলীর একটা ওটাকেই তারা ওয়েলফেয়ার মনে করে, সেরকম তারা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারে, সেরকম বিধিনিষেধ তৈরি করতে পারে। বাট ওইটা খুব যে 1000 বছর টিকার মতো সেটা না, ওইটা আবার দ্রুত পরিবর্তনশীল হয়। সো লং লাস্টিং সিভিলাইজেশন, রিলেটিভলি স্টেবল সোসাইটি, এইগুলো এনশোর হয় যখন হিউম্যান বিইং তার বিয়ন্ড বা তার জীবন, তার দৈর্ঘ্য, তার চাহিদা কামনা বাসনা চাওয়া পাওয়ার চেয়েও বিস্তৃত কোনো কিছু, কোনো উৎস, কোনো মানদণ্ডের সাপেক্ষে নিজেদেরকে সাজায়, যেটা তার থেকে রিলেটিভলি স্টেবল। সেইটা হচ্ছে ঐশী বিধান। সেই ঐশী বিধানের সাপেক্ষে যখন মানুষ ইন্ডিভিজুয়াল ওয়েলফেয়ার ডেফিনিশন তৈরি করে, সোশ্যাল ওয়েলফেয়ার ডেফিনিশন তৈরি করে, তখন সে একটা মানদণ্ড পায়। আদারওয়াইজ যারা সংবিধান তৈরি করতেছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করতেছে, তাদের মানদণ্ড আছে বটে, বাট সেটা খুবই ফ্লোটিং মানদণ্ড। আজকে একটা, কালকে আরেকটা, পরশু আর একটা, খুব ফ্লোট করে ওইগুলো, দ্রুত পরিবর্তনশীল। এবং সেই জন্য আমরা ওই ধরনের সমাজে আমরা অনেক বেশি বিক্ষোভ, গণ অভ্যুত্থান, দাবি দাওয়া এগুলো নিয়ে মানুষের নেমে আসা, অথবা নেমে না আসলেও এগুলো দমন হচ্ছে, বাট ভিতরে সমাজে ওগুলো জেগে উঠতেছে, এ ধরনের সিচুয়েশন আমরা ওখানে বেশি পাবো রিলেটিভলি কম্পেয়ার টু ইসলামিক সিভিলাইজেশন অ্যান্ড ইসলামিক সোসাইটি, যেখানে লিগ্যাল ফ্রেমওয়ার্ক, সামাজিক বিধিনিষেধ হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়েলফেয়ার এবং কালেকটিভ ওয়েলফেয়ারকে মাথায় রেখে, কোন ওয়েলফেয়ার? যে আল্লাহমুখী কামালত, আল্লাহকে পাওয়া, সেই জন্য মানবীয় গুণাবলীকে পারফেক্ট করা, এটাই হচ্ছে মানুষের চূড়ান্ত হিউম্যান ওয়েলফেয়ার। এই তো আমি মনে হয় বিষয়টা মোটামুটি কভার করতে পারছি। আর ফেসবুকে আর কোনো কমেন্ট নাই, সো ফেসবুক লাইভটা আমরা ক্লোজ করতেছি। আর আপনার যা